হ্যালো, গুড আফটারনুন। শুনতে পাচ্ছিস সবাই? শুনতে পাচ্ছিস? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখ, আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব, আগের দিনকার যেখানে শেষ করেছিলাম সেই জায়গাটা থেকে শুরু করছি। আজকে আমরা ক্রিস্টাল ইমপারফেকশন মানে কি না, একটা সলিডের যে স্ট্রাকচার হওয়া উচিত সেই স্ট্রাকচারটা কিন্তু সলিডের হয় না। আগের দিনকারই আমি এই প্রসঙ্গে বলছিলাম যে সলিডের যেরকম ধরনের স্ট্রাকচার হওয়া উচিত আইডিয়ালি, সেই স্ট্রাকচার কিন্তু হয় না। দেখ, যে ধর আমরা একটা সলিড নিয়ে যদি ডিসকাস করি, ধর আমরা এরকম একটা সলিড দেখালাম। তো এই সলিডটার মধ্যে তুই কি দেখতে পাচ্ছিস বল? যে সব অ্যাটমগুলো কিন্তু তারা একটা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টে রয়েছে। এখানে একটা গ্রিন রয়েছে, এখানে আবার একটা অন্য রয়েছে, ইকুয়াল ডিস্টেন্সে সব অ্যাটমগুলো একদম পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টে কিন্তু রয়েছে। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আইডিয়াল অ্যারেঞ্জমেন্ট। আইডিয়ালি এই অ্যারেঞ্জমেন্টটা দেখা যায় যে সেখানে একটা পারফেক্ট অর্ডার এই অ্যারেঞ্জমেন্টে রয়েছে। পারফেক্ট অর্ডার মানে কি, সব ইকুয়াল ডিস্টেন্সে সব অ্যাটমসগুলো তারা প্রেজেন্ট আছে। কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে কি আইডিয়াল অ্যারেঞ্জমেন্ট। আইডিয়াল অ্যারেঞ্জমেন্ট মানে কি, সেই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি ইন নেচারে যে আমরা সলিডগুলো পাই, দে আর নট পারফেক্ট না, সেগুলো একদম এরকম অ্যারেঞ্জমেন্টে থাকে না। সেগুলোর মধ্যে কিছু কিছু
ডিসঅর্ডারনেস থাকে, যাকে আমরা বলি ইমপারফেকশন। দে আর নট পজেস পারফেক্টলি অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট। তারা কিন্তু তাদের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এরকমটা হয় না, এটা হচ্ছে আইডিয়াল, কিন্তু রিয়েলিটিতে এরকম হয় না, রিয়েল স্ট্রাকচার এরকম হয় না। তো তাহলে তার কোনো অ্যাটমের ডিসলোকেশন হতে পারে, মানে এখানে একটা অ্যাটম থাকার কথা, সে এই জায়গায় চলে আসতে পারে, ডিসলোকেশন হতে পারে। বা দেখা যাচ্ছে যে এরকম 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 অ্যাটমগুলো রয়েছে, কিন্তু তার মাঝখানে ধর এরকম একটা অ্যাটম চলে এসছে অ্যাজ ইম্পিউরিটি। তাহলে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে অ্যাটমের যে আইডিয়াল যে অ্যারেঞ্জমেন্ট সেটা থাকে না, সেখানে ডিসলোকেশন হতে পারে বা ইম্পিউরিটি থাকতে পারে। কীরকম কি হতে পারে সেটা আমরা দেখব, কিন্তু অ্যাজ এ হোল আমরা একথা বলতে পারি, কি বলতে পারি না, এনি ডিভিয়েশন, ভালো করে পড়, এনি ডিভিয়েশন ফ্রম দ্য পারফেক্টলি অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট of atoms or ions or molecules in a crystal is called imperfection or defect। মানে পারফেক্ট অর্ডার যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্ট থেকে অ্যাটমস বা আয়ন্স বা মলিকিউলসের কোনো রকম ডিভিয়েশন, ডিভিয়েশন মানে কি, যেরকম হওয়ার কথা সেরকম নয়, কিছু উল্টো পাল্টা কিছু এরকম টাইপের হলে তাকেই বলা হয় কি, ক্রিস্টাল ডিফেক্ট বা ক্রিস্টাল ইমপারফেকশন। তো আজকে আমরা প্রথমে ক্রিস্টাল ডিফেক্ট বা ইমপারফেকশন নিয়েই পড়াশোনা করব, সেটা নিয়ে আমরা বলবো। তো এই যে ইমপারফেকশন, এটা কত রকম টাইপের হতে পারে, কি কি রকম ভাবে হতে পারে ইত্যাদি, আমরা প্রথমে সেগুলো নিয়ে ডিসকাস করি। এই ইমপারফেকশন জেনারেলি কি হয় না, এই ইমপারফেকশন ইন সলিড সেটা কিন্তু জেনারেলি তার দু রকমের হয়। একটাকে বলে কি না, একটাকে বলে পয়েন্ট ডিফেক্ট, পয়েন্ট ডিফেক্ট সেটাকে বলে পয়েন্ট ডিফেক্ট, আর একটাকে বলে লাইন ডিফেক্ট। এখানটায় দেখ যে পয়েন্ট ডিফেক্ট, পয়েন্ট ডিফেক্ট মানে কি, পয়েন্ট ডিফেক্ট মানে হচ্ছে যে কোনো একটা অ্যাটম তার নিজের জায়গা ছেড়ে, ধর এখানে একটা অ্যাটম রয়েছে, সে নিজের জায়গা ছেড়ে এইরকম জায়গায় চলে আসছে, বা এখানে কোনো অ্যাটম চলে আসছে। ইরেগুলারিটি ইন দ্য পয়েন্ট, ল্যাটিস পয়েন্ট, এই জায়গাগুলোকে কি বলে, এই জায়গাগুলো আগেই আমি বলেছি ল্যাটিস পয়েন্ট বলে। তো ল্যাটিস পয়েন্ট রিলেটেড কোনো যদি ডিফেক্ট হয় তাহলে তাকে আমরা বলছি পয়েন্ট ডিফেক্ট। তাহলে পয়েন্ট ডিফেক্ট মানে হচ্ছে যে পয়েন্ট ডিফেক্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ইরেগুলারিটিজ অর ডিভিয়েশনস ফ্রম দ্য আইডিয়াল অ্যারেঞ্জমেন্ট অ্যারাউন্ড এ পয়েন্ট অর অ্যান অ্যাটম ইন এ ক্রিস্টাল। অ্যারাউন্ড এ পয়েন্ট মানে কোনো একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট বা এগুলো সব ল্যাটিস পয়েন্ট, এই জায়গা বরাবর যদি কোনো রকম কোনো ডিভিয়েশন চলে আসে, কোনো রকম কোনো ইরেগুলারিটিস চলে আসে, তখন তাকে আমরা বলবো পয়েন্ট ডিফেক্ট। কিন্তু আরো এক রকমের ডিফেক্ট আছে, তাকে বলা হয় কি না, তাকে বলে লাইন ডিফেক্ট। এই লাইন ডিফেক্টটা কি না, সেখানে একটা কোনো অ্যাটম সে তার জায়গা ছেড়ে হয়তো অন্য জায়গায় গেছে এরকম নয়, একটা লাইন বরাবর অনেকগুলো অ্যাটম তারা কিন্তু পজিশন চেঞ্জ করেছে। এটা হচ্ছে পারফেক্টলি অর্ডার অ্যারেঞ্জমেন্ট। ইয়েলো কালারের যেটা রয়েছে সোজা আসার কথা, অ্যাটমগুলো সোজা থাকার কথা, কিন্তু এই যে আইডিয়াল অ্যারেঞ্জমেন্ট তার থেকে কিন্তু এইটা ডিভিয়েশন হয়েছে, এরকমভাবে লাইনটা কিন্তু এরকম এসে একটু বেঁকে গেছে, আবার সোজা নেমেছে। এখানেও তাই, এরকম সোজা এসে একটু বেঁকে গেছে, আবার সোজা নেমেছে। তো ডিভিয়েশন যদি এরকম কোনো লাইন বরাবর হয় এবং অনেকগুলো পয়েন্ট সেখানে যদি ডিভিয়েট করে, তখন তাকে বলে কি, তখন তাকে বলে লাইন ডিফেক্ট, একে বলে লাইন ডিফেক্ট। তো ইমপারফেকশন তার মানে দু রকমের হলো,
একটাকে বলে পয়েন্ট ডিফেক্ট আর একটাকে বলে লাইন ডিফেক্ট। তাই লাইন ডিফেক্ট কি? লাইন ডিফেক্ট ডিফাইন্ড অ্যাজ দ্য ইরেগুলারিটিস অর ডিভিয়েশনস from the ideal arrangement in entire row or lattice point. Entire row মানে পুরো এই রোটা জুড়েই কিন্তু মানে বেশিরভাগ অংশ রোয়ের এন্টায়ার মানে একদম এক্স্যাক্টলি পুরোটা নয়, কিন্তু ধর এরকম পুরোটা এসে কিছু জায়গায় এরকম বেঁকে গেল, আবার পুরোটা এলো, এটা পুরোটা সোজা এরকম আসার কথা ছিল, কিন্তু লাইন বরাবর যদি এরকম ধরনের ডিভিয়েশন হয় তাহলে তাকে বলে লাইন ডিফেক্ট। তো আমাদের লাইন ডিফেক্ট কিন্তু বোর্ডের সিলেবাসে নেই, নট ইন সিলেবাস। বোর্ডের সিলেবাসে কিন্তু লাইন ডিফেক্ট নেই, আমাদের শুধুমাত্র আছে হচ্ছে পয়েন্ট ডিফেক্ট। তো সেই জন্যে আমরা শুধুমাত্র পয়েন্ট ডিফেক্ট নিয়ে আলোচনা করব। এটার ওপরেই কিন্তু আমাকে কোশ্চেন দেবে পরীক্ষার সময়, এবং তার সমস্ত ব্যাপার স্যাপারগুলো নিয়ে আমরা এখন চল আমরা ডিসকাস করি। পয়েন্ট ডিফেক্ট এর ব্যাপারটা নিয়ে আমরা বলছি। তো বেসিক ব্যাপার হচ্ছে যে পয়েন্ট ডিফেক্টটা কিন্তু অনেক রকমের হয়। কি কি না, এই যে পয়েন্ট ডিফেক্ট লাইন ডিফেক্ট বললাম, তার মধ্যে পয়েন্ট ডিফেক্টটা হচ্ছে তার আবার 3 রকমের ভাগ রয়েছে। পয়েন্ট ডিফেক্ট একটাকে বলে স্টয়সিওমেট্রিক ডিফেক্ট, আর একটাকে বলে নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট, আর একটাকে বলে ইম্পিউরিটি ডিফেক্ট। তো ডিফেক্টের যে পয়েন্ট ডিফেক্ট এবং লাইন ডিফেক্ট তো আমি বলেইছি অলরেডি যে এটা সিলেবাসে নেই, কিন্তু এইটা যে সিলেবাসে আছে তার মধ্যে কিন্তু আমরা এখানে 3 রকমের আরো পেয়ে গেলাম। একটা হচ্ছে স্টয়সিওমেট্রিক ডিফেক্ট, একটা নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট, একটা হচ্ছে ইম্পিউরিটি ডিফেক্ট। তো এগুলো নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব যে স্টয়সিওমেট্রিক এবং নন স্টয়সিওমেট্রিক এগুলো বলতে কি। প্রথম কথা যে স্টয়সিওমেট্রিক ডিফেক্টটা কি? স্টয়সিওমেট্রিক ডিফেক্ট হচ্ছে যে সেখানে যে সলিডটা তার কিন্তু স্টয়সিওমেট্রিতে কোনো রকম কোনো ডিস্টারবেন্স আসবে না। দেয়ার ইজ নো ডিস্টারবেন্স ইন দ্য স্টয়সিওমেট্রি অফ দ্য সলিড। এখন স্টয়সিওমেট্রি অফ দ্য সলিড মানে কি? ধর আমি বললাম যে সোডিয়াম ক্লোরাইড, তো তাদের রেশিওটা কত? 1:1। এটাকে বলে স্টয়সিওমেট্রিক রেশিও, মানে একটা সোডিয়াম থাকলে তার সাথে একটা ক্লোরিন থাকবে। বা ধর কেউ বললো ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে তখন আমি কি বললাম না, ক্যালসিয়াম আয়ন যদি একটা থাকে তাহলে ক্লোরাইড আয়ন 1:2। দিস ইজ কল্ড স্টয়সিওমেট্রিক রেশিও। তাদের যে ফর্মুলা রয়েছে, ফর্মুলাতে তাদের যে পার্টগুলো রয়েছে তাদের রেশিও। তো কোনো রকম যদি ডিফেক্ট এই স্টয়সিওমেট্রিক রেশিওতে কোনো রকম এফেক্ট না করে, ধর Na প্লাস Cl মাইনাস এরকম 1:1 রেশিওতে আছে, সলিডটা থেকে হয়তো Na প্লাস বেরিয়ে চলে গেল, Cl মাইনাস থাকলো, তো এমনটা হবে না। কারণ এমনটা হলে যদি সোডিয়াম প্লাস যদি কমে যায় তাহলে তো স্টয়সিওমেট্রিক রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যে কোনো রকমের ডিফেক্ট, স্টয়সিওমেট্রিক ডিফেক্ট মানে এমন ডিফেক্ট যে সেখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন পোর্শন তাদের মধ্যে কিন্তু কোনো রকম কোনো এই রেশিওর কোনো চেঞ্জ হবে না। দেখ একবার ভালো করে পড়ে দেখ, স্টয়সিওমেট্রিক ডিফেক্ট ইজ ডিফারেন্ট নো ডিস্টারবেন্স ইন দ্য স্টয়সিওমেট্রি অফ দ্য সলিড। সলিডের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলার সেই রেশিওতে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হবে না। যদি চেঞ্জ না হয় তাকে বলে স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। এখন দেখ যে এই স্টয়সিওমেট্রিক ডিফেক্ট যেটা, সেই স্টয়সিওমেট্রিক ডিফেক্ট সেটা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে হতে পারে, নন আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে হতে পারে। স্টয়সিওমেট্রিক ডিফেক্ট যদি নন আয়নিক সলিডের ক্ষেত্রে হয়, ভালো করে খেয়াল করে দেখ, নন আয়নিক, এখানে কি লেখা আছে নন আয়নিক সলিড, তার ক্ষেত্রে যদি হয় তাহলে তার আবার দুটো টাইপ আছে, একটাকে কি বলে ভ্যাকেন্সি ডিফেক্ট আর একটাকে বলে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। স্টয়সিওমেট্রিক ডিফেক্ট যদি নন আয়নিক সলিডের ক্ষেত্রে হয়
তাহলে তার আবার দুটো ভাগ আছে, একটাকে বলে ভ্যাকেন্সি ডিফেক্ট আর একটাকে বলে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। এটা গেল স্টয়সিওমেট্রিক ডিফেক্ট যদি নন আয়নিক সলিডের ক্ষেত্রে হয়। আর যদি স্টয়সিওমেট্রিক ডিফেক্ট যদি আয়নিক সলিডের ক্ষেত্রে হয়, তাহলে সেটা আমি তোকে বলছি যে আয়নিক সলিডের ক্ষেত্রে যদি হয়, তাহলে আয়নিক সলিডের ক্ষেত্রে হলে সেটার আবার দুটো ভাগ আছে, একটাকে বলে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট আর একটাকে বলে শোটকি ডিফেক্ট। তো তাহলে স্টয়সিওমেট্রিক ডিফেক্ট কিন্তু সেটা আয়নিক সলিডের ক্ষেত্রে হতে পারে বা নন আয়নিক সলিডের ক্ষেত্রে হতে পারে। আয়নিক সলিডের দুটো ভাগ, ভ্যাকেন্সি ডিফেক্ট, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, এবং আয়নিক সলিডের ক্ষেত্রে হলে সেখানেও কিন্তু দুটো ভাগ, একটাকে বলে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট এবং আরেকটাকে বলে শোটকি ডিফেক্ট। এখন আমি তোকে বলছি যেটা, সেটা তুই ভালো করে শোন, যে এই প্রত্যেকটা টাইপ নিয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে কার ক্ষেত্রে হয়। আমরা প্রথমে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা দেখছি যে ফ্র্যাঙ্কেল ডিফেক্টে কি হয় না। ফ্র্যাঙ্কেল ডিফেক্টে যেটা হয় সেটা হচ্ছে কি, আচ্ছা 1 মিনিট দাঁড়া। আচ্ছা, ভ্যাকেন্সি ডিফেক্ট আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট একটু বলে নিই। ভ্যাকেন্সি ডিফেক্ট, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, এটার কথা একটু বলি, এটা বলা হয়নি। দেখ, আমি তো তোকে বললাম যে নন আয়নিকের ক্ষেত্রে তার ভ্যাকেন্সি ডিফেক্ট এবং ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট হয়। এখন ভ্যাকেন্সি ডিফেক্ট মানে কি? ভ্যাকেন্সি ডিফেক্ট মানে হচ্ছে, তুই দেখতে পাচ্ছিস যে এখানে সব জায়গায় অ্যাটমগুলো রয়েছে, এই ধর এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, কিন্তু এই জায়গাটায় কিন্তু কিছু নেই, ভ্যাকেন্ট। এরকম যদি হয়, কোনো ল্যাটিস পয়েন্টের কোনো জায়গা থেকে যদি কোনো অ্যাটম বা মলিকিউল তারা যদি সরে যায়, এটা নন আয়নিক কেস। নন আয়নিক কেস মানে Na+Cl- এরকম একটা সরে গেল, এরকম ব্যাপার নেই। নন আয়নিক মানে তার কার্বন ডাইঅক্সাইডটা পুরোটাই সরে গেল, তাই তো আর স্টয়সিওমেট্রিক রেশিওর কোনো চেঞ্জ হলো না। তো যদি এরকম হয় তাকে বলে কি না ভ্যাকেন্সি ডিফেক্ট। এটা সাধারণত কি হয় না, আমরা যদি বাইরে থেকে হিট দিই, এটা কিরকম করা হচ্ছে না, হিট দেয়া হচ্ছে। হিট দিলে কি হয়, ভিতরে যদি হিট দেয়া হয় তাহলে কি হয় না, কোনো একটা জায়গা থেকে, কোনো ল্যাটিস পয়েন্ট থেকে সেটা বেরিয়ে চলে যায়। যেরকমটা তোকে আমি দেখালাম যে বাইরে থেকে যদি হিট দাও তাহলে কি হবে না, ওই জায়গাটা একটা ভ্যাকেন্সি ক্রিয়েটেড হবে। দিস ইজ কল্ড ভ্যাকেন্সি ডিফেক্ট। এটাকেই বলে ভ্যাকেন্সি ডিফেক্ট, যে কোনো একটা জায়গা থেকে কোনো অ্যাটম বা মলিকিউল সে যদি বেরিয়ে চলে যায় তাহলে সেখানে ডিফেক্ট হয়। এই পরিস্থিতিতে যদি ভ্যাকেন্সি ডিফেক্ট হয় তাহলে তখন কিন্তু ডেনসিটিটা কি হবে না, ডেনসিটিটা ডিক্রিজ করবে। কারণ ডেনসিটিটা মাস পার ইউনিট ভলিউম, ডেনসিটি মানে হচ্ছে মাস পার ইউনিট ভলিউম। তো যদি কোনো জায়গা থেকে মলিকিউল বা অ্যাটম যদি বেরিয়ে চলে যায়, এটা যদি রিমুভ হয়, তাহলে কি হবে, ডেনসিটি ইকুয়ালস টু মাস পার ভলিউম। কিন্তু মাসটা কি হচ্ছে না, অ্যাটমটা যদি বেরিয়ে চলে যায় বা মলিকিউলটা বেরিয়ে চলে যায়, তাহলে মাসটা ডিক্রিজ করছে, অটোমেটিক্যালি ডেনসিটিটাও কি করবে, ডেনসিটিটা ডিক্রিজ করবে। সেই জন্য বলা আছে যে ডেনসিটিটা কিন্তু ডিক্রিজ করবে, কিন্তু ওই ক্রিস্টালটার ভলিউম কিন্তু একই থাকছে, ভলিউম কিন্তু এটা ফিক্স থাকছে। মাসটা যদি কমে যায় অটোমেটিক্যালি ডেনসিটিটাও কিন্তু ডিক্রিজ করতে থাকবে। তো স্টয়সিওমেট্রিক ডিফেক্টের মধ্যে যে ভ্যাকেন্সি ডিফেক্টের কথা আমরা বলছি, ভ্যাকেন্সি ডিফেক্টে কিন্তু সবসময়তেই ডেনসিটিটা কিন্তু সেখানে ফল করবে, ডেনসিটিটা ডিক্রিজ করবে, কারণ মাসটা ডিক্রিজ করবে বলে ওখান থেকে কোনো মলিকিউল বেরিয়ে চলে গেলে তার মাসটা কমে যাচ্ছে এবং অটোমেটিক্যালি ডেনসিটিটা ডিক্রিজ করবে। এটা জিজ্ঞাসা করে যে কোন কোন ডিফেক্টে ডেনসিটি ডিক্রিজ করে বা না করে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জিনিস জিজ্ঞাসা করে। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর একটা ব্যাপার, যেটা ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট মানে কি, কোনো একটা মাঝখানের কোনো জায়গা, এই জায়গাটা দেখ, মাঝখানের একটা জায়গা, সেই জায়গায় অন্য জায়গা থেকে কোনো অ্যাটম বা মলিকিউল কিন্তু এই জায়গায় জায়গা নিয়েছে, এগুলোকে বলে ইন্টারস্টিশিয়াল পজিশন। ইন্টারস্টিশিয়াল পজিশন মানে কি না, ভিতরের কোনো জায়গা এরকম
ভিতরের কোনো জায়গা, সেই জায়গায় যদি কোনো অ্যাটম বা মলিকিউল চলে আসে তাহলে তাকে বলে ইন্টারস্টিশিয়াল পজিশন। তো ইন্টারস্টিশিয়াল পজিশনে যখন চলে আসে সেই ডিফেক্টকে কি বলে? ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। তো এখানে দেখ যে একটা মাঝখানের কোনো একটা জায়গাতে কিন্তু একটা বাইরে থেকে কোনো অ্যাটম বা মলিকিউল কিন্তু চলে এসছে, এখানে আয়ন আসার চান্স নেই, কারণ নন আয়নিকের ক্ষেত্রেই এই কেসটা আমরা আলোচনা করছি। তো ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট সেখানে কিন্তু এই ধরনের চলে আসে, এবং এক্ষেত্রে কি হচ্ছে না, অবভিয়াসলি ডেন্সিটিটা ইনক্রিজ করবে। ডেন্সিটিটা কিন্তু ইনক্রিজ করার কথা, কারণ একটাই, যে ডেন্সিটিটা বাড়বে। কারণ আমি তো আগেই বললাম যে ডি ইকুয়ালস টু মাস পার ইউনিট ভলিউম। তাহলে এই যে মলিকিউলটা বাইরে থেকে সে ঢুকলো, তার জন্য মাসটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। তো মাসটা বাড়লে অটোমেটিক্যালি ডেন্সিটিটা ইনক্রিজ করবে, কারণ একটা মলিকিউল বা অ্যাটম সে যদি বাইরে থেকে এসে যদি ভিতরে ঢোকে, তাহলে ভলিউমটা হয়তো ওর স্ট্রাকচারের ভলিউমটা একই রইলো, ভলিউমটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ ওই 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ওটা কিন্তু একই থাকছে। হোয়ারাস মাসটা কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে না, মাসটা ইনক্রিজ করছে, কারণ বাইরে থেকে এসে তো ভিতরে ঢুকলো, মাসটা অটোমেটিক্যালি ইনক্রিজ করে গেল। তো মাসটা যেহেতু ইনক্রিজ করলো, অটোমেটিক্যালি কিন্তু এই ধরনের ডিফেক্টে ডেন্সিটিটা ইনক্রিজ করলো, যেরকম তুই দেখতে পেলি। তার মানে ইম্পিউরিটি ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, যেটা ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে ডেন্সিটি ইনক্রিজ করে, কিন্তু ভ্যাকেন্সি ডিফেক্টে ডেন্সিটিটা ডিক্রিজ করে। এটা কিন্তু খেয়াল রাখবি যে কোন ডিফেক্টে ডেন্সিটি ইনক্রিজ করছে এবং কোন ডেন্সিটি ডিক্রিজ করছে, ইত্যাদি ইত্যাদি আমি বলবো। এবারে চলে আয়, এবারে যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে এইটা বললাম নন আয়নিক সলিডের ক্ষেত্রে ভ্যাকেন্সি ডিফেক্ট এবং ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, এই দুটোর কথা বলেছি। এবারে আয়নিক সলিডের ক্ষেত্রে আমরা দু রকমের ডিফেক্ট আছে, একটা হচ্ছে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট এবং একটা হচ্ছে শর্টকি ডিফেক্ট। তো প্রথমে আমরা ফ্র্যাঙ্কেল ডিফেক্টের কথা বলছি, যে ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা কিরকম টাইপ। এখানেও কিন্তু কোনো রকম কোনো স্টয়চিওমেট্রিক রেশিওর কোনো চেঞ্জ হবে না, তাদের রেশিওর কোনো রকম কোনো চেঞ্জ হবে না, এটাকে বলে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। কিরকম, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কি ব্যাপারটা, ভালো করে তুই দেখ। এটা একটা, এখানে ধর সোডিয়াম ক্লোরাইড বা কিছু একটা ক্যাটায়ন অ্যানায়নের একটা সলিড রয়েছে, সব জায়গা ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন এরকম ভাবে রয়েছে। তো দেখ যে কি লেখা রয়েছে, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট ইজ কজড, Frenkel defect is caused if some of the ions of the lattice occupy the interstitial sites by leaving a corresponding number of normal lattice sites vacant. মানে যদি দেখা যায় যে কোনো আয়ন সে তার নিজের জায়গা ছেড়ে মাঝখানের কোনো জায়গায় ইন্টারস্টিশিয়াল পজিশনে জায়গা নিয়েছে, কিন্তু তার নিজের জায়গাটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু অন্য একটা জায়গায় জায়গা নিয়েছে, তাহলে তখন তাকে বলে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। আমি তোকে একটু দেখাতে চাইবো যে ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা ঠিক এক্স্যাক্টলি কিরকম ভাবে হচ্ছে। তুই একটু লক্ষ্য করলেই ছবিটা দেখতে পাবি, যে তুই ভালো করে দেখ যে আমি তোকে কি দেখালাম। তুই দেখতে পাচ্ছিস যে ক্যাটায়নটা কিন্তু অরিজিনালি এই জায়গায় ছিল, সে কি করলো না, এখান থেকে এই মাঝখানের কিন্তু একটা ফাঁকা জায়গাতে কিন্তু ক্যাটায়নটা সরে গেল। So if some of the ions of a lattice occupy the interstitial sites by leaving a corresponding number of normal sites, তার নিজের যে নর্মাল সাইট সেই সাইটটা ছেড়ে দিয়ে, নিজের একটা নর্মাল সাইট এটা, তো নিজের সাইট ছেড়ে দিয়ে সে যদি অন্য জায়গায় কোথাও চলে যায়, মাঝখানের কোনো জায়গায় ওই ক্রিস্টালটার মধ্যে, ক্রিস্টালটা ছেড়ে বাইরে যাচ্ছে না, ওর মধ্যেই চলে যাবে কোনো একটা জায়গায়, তখন তাকে বলে কি না, তাকে বলে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে তোকে, এই যে কেউ নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে, এটাতে কিন্তু অ্যানায়ন যাবে না, কি যাবে না, ক্যাটায়ন যাবে। এখানে কিন্তু অ্যানায়ন যাওয়ার কোনো চান্স নেই, ক্যাটায়ন যাওয়ারই কিন্তু চান্স আছে। কারণ কি না, অ্যানায়নগুলো সাইজে বড় হয়, অ্যানায়নগুলো, ক্যাটায়ন স্মল হয়, আর অ্যানায়নগুলো সাইজে লার্জার হয়। তো একটা জিনিস মনে রাখবি যে
ইন্টারস্টিশিয়াল স্পেসটা কিন্তু স্মল। এই যে মাঝখানের যে জায়গা, এই জায়গাগুলো কিন্তু খুব ছোট জায়গা, এগুলো কিন্তু স্মল জায়গা। ওখানে কিন্তু অ্যানায়ন ধরবে না, ওখানে কিন্তু অ্যানায়নটা ধরবে না, ওই জায়গাটায় অ্যানায়নটা থাকবে না, থাকতে পারবে না, কারণ ওই জায়গাটা অত বড় নয় যে ওই জায়গাটাতে তুই অকুপাই করতে পারবি। তো সেই জন্যে ওই জায়গাটাতে ধরবে না। স্মল সাইজের ক্যাটায়নই কিন্তু ওই জায়গাটায় ফিট করে যাবে। সেই জন্যে একটা জিনিস পরিষ্কার বুঝে নে যে ফ্রেঙ্কেল ডিফেক্টে একটা ক্যাটায়নই কিন্তু তার নিজের জায়গা ছেড়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে কিন্তু অকুপাই করবে, কারণ ক্যাটায়নগুলো সাইজ ছোট হয় এবং ছোট সাইজের ক্যাটায়ন সে ইন্টারস্টিশিয়াল স্পেস সে অকুপাই করতে সুবিধা হবে। এটা যেরকম আমি তোকে বললাম, সেরকম এর সাথে সাথে আরো এর সম্পর্কিত আরো কিছু কথা আমার বলার আছে, সেটা তুই দেখ যে এই ইন্টারস্টিশিয়াল জায়গায় অকুপাই করেছে। তাহলে এই ডিফেক্টটাকে তুই অ্যাট এ টাইম ভ্যাকেন্সি ডিফেক্টও বলতে পারিস, আবার ইন্টারস্টিশিয়াল ডিফেক্টও বলতে পারিস। দেখ, দিস ইজ দ্য কম্বিনেশন অফ, আমি যা কথা বলছি ভালো করে তুই বোঝার চেষ্টা কর। দিস ইজ দ্য combination of interstitial TIAL stitial and vacancy defect। এটা কিন্তু দু রকমের একটু আগে আমি কি বললাম, ভ্যাকেন্সি ডিফেক্ট আমি বলেছি যে কেউ যদি নিজের জায়গা ছেড়ে চলে যায়। ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট আমি বলেছি যে কেউ যদি বাইরে থেকে যদি কোনো ম্যাটেরিয়াল এসে যদি ওই জায়গায় ইন্টারস্টিশিয়াল পরিচয় রাখবে। এখানে কি হয়েছে না, এখানে কিন্তু ভ্যাকেন্সিও এক জায়গায় ক্রিয়েটেড হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ইন্টারস্টিশিয়াল জায়গাতেও কিন্তু অকুপাই করছে। তাহলে এই ধরনের ডিফেক্টকে আমরা ভ্যাকেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারস্টিশিয়াল দুটোই বলতে পারি। দুটো ডিফেক্টই কিন্তু একই সাথে এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছিস যে ভ্যাকেন্সি একটা জায়গায় রয়েছে এবং ইন্টারস্টিশিয়াল স্পেসেও কিন্তু তার কিছু আয়ন দেখা যাচ্ছে, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। তো সেই জন্যে আমি যে কথাটা বললাম সেই কথাটাকেই জাস্টিফাই করছি যে ফ্রেঙ্কেল ডিফেক্ট, ইন আদার ওয়ার্ডস ইউ ক্যান সে দ্যাট ইট ইজ দ্য কম্বিনেশন অফ ভ্যাকেন্সি ডিফেক্ট অ্যান্ড দ্য ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। কারণ এখানে দু রকমের ডিফেক্টই কিন্তু অ্যাট এ টাইম একই সাথে দু রকমের ডিফেক্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো এর সাথে সাথে আরো একটা কথা, ডেন্সিটি রিলেটেড কথা বলার দরকার আছে, যে এই ধরনের ডিফেক্টে কিন্তু এটা এক জায়গা থেকে এটাকে ডিসলোকেশন হচ্ছে, কোনো জায়গা থেকে অ্যাটম আয়ন এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে, নিশ্চয়ই এটা ডিসলোকেশন হচ্ছে। তো ডিসলোকেশন হলে এখানে কিন্তু ডাজ নট, দেখ নিচে কি লেখা আছে, নিচে কি লেখা আছে দেখ, নিচে লেখা আছে ডাজ নট ইনফ্লুয়েন্স দ্য ডেন্সিটি অফ দ্য সাবস্ট্যান্স। এটা কিন্তু ডেন্সিটিটাকে ইনফ্লুয়েন্স করে না, ডেন্সিটিটাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স, কারণ দেখ ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ডেন্সিটি আমি কি বলেছি, আমি তোকে বলেছি মাস পার ভলিউম। তো এই যে আয়নটা এ তো এইখানটায় ছিল, এইখান থেকে এখানে এসছে, ও তো পুরো ক্রিস্টাল থেকে বেরিয়ে চলে যায়নি, তাহলে মাসটা তো ও ওই ক্রিস্টালটার মধ্যেই আছে, তাহলে মাসটা ওর কমবে না, মাসটা তো যেরকম ছিল সেরকমই থাকবে, জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেছে, তাই তো মাসের কোনো চেঞ্জ হবে না। আর ভলিউম 3 ডাইমেনশনাল ক্রিস্টাল, তার ভলিউম তো কিছু চেঞ্জই হচ্ছে না, ভলিউম তো অ্যাজ ইউজুয়াল রয়েছে, ভিতর থেকে কিছু বাইরে বেরিয়ে চলে এলো না, ভলিউমের কিছু চেঞ্জ হলো না। তো এখানে আমরা কি বলবো, পরিষ্কারভাবে বলতে পারি যে ফ্রেঙ্কেল ডিফেক্টে কিন্তু কোনো রকমেরই কোনো ডেন্সিটি কোনো চেঞ্জ হবে না। ফ্রেঙ্কেল ডিফেক্ট ডাজ নট ইনফ্লুয়েন্স দ্য ডেন্সিটি অফ দ্য সাবস্ট্যান্স, সাবস্ট্যান্সের ডেন্সিটিটাকে কিন্তু কোনোভাবে ইনফ্লুয়েন্স করে না। এটা ডিসলোকেশন ডিফেক্টও বটে। তো এটা ডেন্সিটি কোনো রকম ভাবে অ্যাফেক্ট করে না, কারণ ওর মাসটার কোনো চেঞ্জ হয় না এবং ওটা এইরকমই থাকে।
এই ধরনের ডিফেক্টকে বলা হয় ফ্রেঙ্কেল ডিফেক্ট। তো ফ্রেঙ্কেল ডিফেক্টের আমরা এক্সাম্পল দিচ্ছি। ক্যাটায়ন অ্যানায়ন যে একটা সলিডের মধ্যে থাকে তার ক্ষেত্রে এই সমস্ত ডিফেক্ট হয়। এবং আমি যে কথাটাকে বললাম যে ক্যাটায়ন গুলোই কিন্তু তারা ধর AgCl, আমরা একটা এক্সাম্পল দিচ্ছি সিলভার ক্লোরাইড, কমন এক্সাম্পল। সিলভার ক্লোরাইডের মধ্যে পরীক্ষার সময় লিখতে দেয় সিলভার ক্লোরাইডের মধ্যে কি ধরনের ডিফেক্ট থাকে তুমি বলো। তো সিলভার ক্লোরাইডের মধ্যে কিন্তু ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখা যায়। তো সিলভার ক্লোরাইডের মধ্যে ফ্রেঙ্কেল ডিফেক্ট কেন হয় না, সিলভারের সাইজটা কিন্তু খুব ছোট, সিলভারের সাইজটা খুবই ছোট দেখতে পাচ্ছিস। ও কি করে না নিজের জায়গা ছেড়ে, দেখতেই পাচ্ছিস যে নিজের জায়গা ছেড়ে, আমি আরেকবার দেখাচ্ছি, সরে গেছে পিকচারটা, ও নিজের জায়গা ছেড়ে দিয়ে সিলভার তার নিজের জায়গা যে জায়গা আছে সেই জায়গা ছেড়ে কিন্তু সে একটা পাশের ইন্টারস্টিশিয়াল যে পজিশন আছে সেই ইন্টারস্টিশিয়াল পজিশনে কিন্তু ও চলে আসে। এটা সম্ভবপর হয় এই কারণেই যে সিলভারের সাইজটা কিন্তু ছোট, সিলভারের সাইজটা ছোট বলেই কিন্তু এই জিনিসটা করতে পারে। ক্লোরাইড কিন্তু এরকম ভাবে নিজের জায়গা ছেড়ে দিয়ে ইন্টারস্টিশিয়াল পজিশনে যেতে পারবে না। তোর হয়তো এখানে রিলেটিভ সাইজ দেখে মনে হচ্ছে যে ক্লোরাইডও ওর মধ্যে ফিট করে যাবে, কিন্তু এটা একটা ছবি মাত্র, এটা একটা ইমেজ। তো সেখানে তো এক্স্যাক্টলি ডাইমেনশন মেনটেন করে করা হয়নি। তো ন্যাচারালি আমরা বারবার এই কথাই বলছি যে ফ্রেঙ্কেল ডিফেক্টে কিন্তু Ag+ সে কিন্তু তার নিজের জায়গা ছাড়বে, মানে ক্যাটায়ন তার নিজের জায়গা ছাড়বে, অ্যানায়ন কিন্তু নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় যাবে না, কারণ অ্যানায়ন ইন্টারস্টিশিয়াল পজিশনে কখনোই ফিট করতে পারবে না। অ্যানায়নের সাইজটা বড় বলে সে কখনোই কিন্তু ইন্টারস্টিশিয়াল পজিশনে ফিট করতে পারে না। এরকম ধরনের অনেকই এক্সাম্পল আছে। জিঙ্ক সালফাইড, যেখানে জিঙ্ক আয়ন জায়গা পরিবর্তন করেছে, সিলভার ব্রোমাইড সিলভার পরিবর্তন করেছে, সিলভার আয়োডাইড সিলভার পরিবর্তন করেছে নিজের জায়গা। এই সবই কিন্তু ফ্রেঙ্কেল ডিফেক্টের এক্সাম্পল। তো আমরা এক্সাম্পল মনে রাখবো ভালো করে, এক্সাম্পল গুলো আমাদের দরকার লাগবে, আমাদের পরীক্ষার সময় দেয় যে কার ক্ষেত্রে ফ্রেঙ্কেল ডিফেক্ট হয়। তো আমরা ভ্যাকেন্সি ডিফেক্ট, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট এসব নিয়ে আলোচনা করলাম। এবার চল আমরা আরো একটা ডিফেক্ট দেখি, সেটা কি না শর্টকি ডিফেক্ট। শর্টকি ডিফেক্ট সেটা কি, সেটা নিয়ে আমরা বলছি। এটাও আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রেই দেখা যায়, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, KCl, এইসব ক্ষেত্রেই এই ডিফেক্টটা দেখা যায়। কিন্তু কি ধরনের ডিফেক্টকে শর্টকি ডিফেক্ট বলে সেটা আমরা বলবো। তো শর্টকি ডিফেক্ট এটা একটা, তুই ক্রিস্টাল দেখতে পাচ্ছিস, সেই ক্রিস্টালের কি হয়েছে না কোনো জায়গা থেকে ক্যাটায়ন এবং আর একটা জায়গা থেকে অ্যানায়ন দুজনেই কিন্তু ওখান থেকে ছেড়ে বেরিয়ে চলে গেছে, একটা যায়নি, দুটোই গেছে। তুই ভালো করে খেয়াল করে দেখ যে আমাদের যে ক্রিস্টালটা আছে তার অনেক জায়গাগুলোতেই কিন্তু তুই ফাঁকা দেখতে পাচ্ছিস, কিন্তু একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন এইভাবেই ফাঁকাটা হয়েছে। ফাঁকাটা অনেকগুলো ক্যাটায়ন চলে গেছে, কয়েকটা অ্যানায়ন গেছে এরকম নয়, জাস্ট ক্যাটায়ন অ্যানায়নের রেশিওটা কিন্তু এক থাকতে হবে, কারণ এটাকে বলে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। তো ক্যাটায়ন এবং অ্যানায়ন তাদের এরকম ভাবে যদি নিজের জায়গা ছেড়ে দুজনেই কিন্তু ইকুয়াল নাম্বারে এইখানে এই জায়গাটা প্লাস ছিল, এই জায়গাটাতে প্লাস ছিল, এই জায়গাটা মাইনাস ছিল, এটাতে মাইনাস ছিল। তো মাইনাস গুলো প্লাস গুলো এভাবে চলে গেছে, তারা ক্রিস্টাল ছেড়ে পুরো বাইরে বেরিয়ে চলে গেছে। তো এই পরিস্থিতিতে বোঝাই যাচ্ছে যে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে ডেনসিটিটা কিন্তু ডিক্রিজ করে, কারণ ওরা ওই অ্যাটমগুলো ওই আয়নগুলো তো নেই, তাহলে ওদের মাস তো কমেই গেল। কিন্তু যে 3 ডাইমেনশনাল যে স্ট্রাকচার, যে ল্যাটিসটার, সেই স্ট্রাকচারটা কিন্তু দু একটা আয়ন বেরিয়ে চলে গেলে তার জন্য কিছু স্ট্রাকচারটা পরিবর্তন ঘটবে না, তার ওভারঅল ভলিউমটা কিন্তু ওই রকমই থাকবে। কিন্তু
মাসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মাসটা কিন্তু কমে যাবে, কারণ ওখান থেকে অ্যাটম বা মলিকিউল এগুলো আয়নগুলো কিন্তু বেরিয়ে চলে গেছে, এবং যেহেতু আয়নগুলো বেরিয়ে চলে গেছে তাই সেখানে কিন্তু ডেন্সিটিটা অবশ্যই কিন্তু ডেন্সিটিটা ডিক্রিজ করে যাবে। তো তাহলে বোঝা গেল যে শর্টকি ডিফেক্টে কিন্তু ডেন্সিটিটা অবশ্যই ডিক্রিজ করে, ফ্র্যাঙ্কেল ডিফেক্টে কিন্তু করে না। এগুলো ডিফারেন্স লিখতে দেয় শর্টকি ডিফেক্টের সাথে ফ্র্যাঙ্কেল ডিফেক্টের, তো ডিফারেন্স লিখতে দিলে তখন আমরা এসব কথা বলতে পারবো, তো ডেন্সিটির কথাটা বলতে পারবো। সোডিয়াম ক্লোরাইডে এই ধরনের ডিফেক্ট হয়, পটাশিয়াম ক্লোরাইড বা সিজিয়াম ক্লোরাইড সেক্ষেত্রে এইরকম ধরনের ডিফেক্ট হয়। আসলে এই ডিফেক্টে দেখা যায় যে ক্যাটায়ন গুলো এবং অ্যানায়ন গুলোর সাইজের খুব একটা ডিফারেন্স যদি না হয়, খুব একটা মোরাললেস কাছাকাছি যদি সাইজ হয়ে যায়, তাহলে এই ধরনের ডিফেক্টটা দেখা যায়। সাইজের যদি অনেক বেশি ডিফারেন্স থাকে তখনই কিন্তু ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা দেখা যায়। এ নিয়ে আমি পরেও বলছি। তো তাহলে শর্টকি ডিফেক্ট এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্ট দু রকমের ডিফেক্ট কি সেটা বললাম। ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা হচ্ছে ক্যাটায়ন নিজের জায়গা ছেড়ে মাঝখানের কোনো ইন্টারস্টিশিয়াল পজিশনে থেকে যাবে, আর শর্টকি ডিফেক্টটা হচ্ছে কি না, বোথ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন দুজনেই কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন দুজনেই কিন্তু নিজের জায়গা ছাড়বে এবং তারা একটা কোনো ক্রিস্টালের বাইরে বেরিয়ে চলে যাবে। ডেন্সিটি কিন্তু শর্টকি ডিফেক্টে একই ডিক্রিজ করবে, কিন্তু ফ্র্যাঙ্কেল ডিফেক্টে একই থাকবে। তো এই সমস্ত বিষয়গুলো আমি তোকে বললাম শর্টকি অ্যান্ড ফ্র্যাঙ্কেল ডিফেক্টের কথা। এবারে দেখ যে আমরা চলে আসছি সেটা হচ্ছে যে ভালো করে খেয়াল করে দেখ যে আমি পয়েন্ট ডিফেক্টকে 3 ভাগে ভাগ করেছিলাম। তার মধ্যে ছিল স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, স্টয়চিওমেট্রিক ডিফেক্টে আয়নিক আবার নন আয়নিক, এরকম দুটো ভাগ ছিল। নন আয়নিকের মধ্যে ভ্যাকেন্সি ছিল আর ইন্টারস্টিশিয়াল ছিল, আর আয়নিকের মধ্যে শর্টকি ছিল আর ফ্র্যাঙ্কেল ছিল, শর্টকি ছিল ফ্র্যাঙ্কেল ছিল। তো আমরা সেই সমস্ত জায়গাটা কভার করেছি, মানে স্টয়চিওমেট্রিক ডিফেক্টের কথা আমরা বলেছি অলরেডি। এখন আমাদের পড়তে হবে ইম্পিউরিটি ডিফেক্ট অ্যান্ড নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, এই ডিফেক্টগুলোর কথা আমরা বলবো। তো চল এই সমস্ত ডিফেক্টগুলো নিয়ে আলোচনা করা যায়। তো প্রথমেই যে কথাটা আমি তোকে বলবো এখন সেটা হচ্ছে ইম্পিউরিটি ডিফেক্ট। খুব সোজা ডিফেক্ট ইম্পিউরিটি ডিফেক্ট। সেটা কাকে বলে? ইম্পিউরিটি ডিফেক্ট বলতে তুমি কি বোঝো? তো দেখ, ইম্পিউরিটি ডিফেক্ট বেসিক্যালি বলতে কি বোঝায়, ইম্পিউরিটি ডিফেক্ট মানে কি না, ইম্পিউরিটি ডিফেক্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ধর আমি কিছু এক্সাম্পল নিচ্ছি, ধর অনেকগুলো আমি এখানে কিছু সলিডের এক্সাম্পল নিলাম। তো বাইরে থেকে কোনো ফরেন যদি মেটেরিয়াল যদি ওই ক্রিস্টালটার মধ্যে চলে আসে, ধর আমাদের যে ল্যাবরেটরিতে যে আমরা রিয়েজেন্ট ইউজ করি, এখন তো ল্যাবটপ সব বন্ধই হয়ে গেছে, এইসব হয়ে গেছে, তবুও ল্যাবেতে আমরা রিয়েজেন্ট ইউজ করি, সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সিলিকা জেল, এইসব যে এগুলোকে বলে কি রিয়েজেন্ট গ্রেড কেমিক্যাল, মানে ল্যাবরেটরিতে ইউজের জন্য এইসব কেমিক্যাল। তো এই ল্যাবরেটরিতে ইউজের জন্য যে কেমিক্যাল হয় আর ইন্ডাস্ট্রিতে যে কেমিক্যাল ইউজ করা হয় তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। ল্যাবরেটরিতে কেমিক্যাল গুলো কিন্তু মোটামুটি পিওর হয়, অনেক বেশি পিওর। তো সেটা 99.9% চাইতে বেশি পিওর কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না। ল্যাবরেটরিতে যত আমরা জিনিসপত্র দেখি তার বেশিরভাগই কিন্তু 95 বা 96% পিওর, তবুও কিছুটা হলেও ভালো পিওর, আর বাকি জিনিসগুলো তো আরোই কম পিওর। তো এর মধ্যে অনেক ইম্পিউরিটি থেকেই যায়, ইম্পিউরিটি অনেক থাকে। তো এই যে ইম্পিউরিটি গুলো থাকে, এই ইম্পিউরিটি গুলো কি হয় না, ওটা একটা ক্রিস্টালের মধ্যে কোনো একটা জায়গা নেয়,
মানে ক্রিস্টালের মধ্যে কোনো একটা বিশেষ জায়গাতে যেখানে তার ফিট করবে, তার সাইজের সাথে ফিট করবে। এগুলো তো আর এমনি হিসাব করে বলা সম্ভব নয়, কিন্তু সাইজের সাথে ফিট করবে, ভিতরেকার ইন্টারস্টিশিয়াল জায়গাটা কিন্তু সাইজের সাথে ফিট করবে, এরকম ধরনের জায়গায় ও কিন্তু গিয়ে আটকে যাবে। তো এটাকে বলে ইম্পিউরিটি ডিফেক্ট। এটা সাধারণত অনেক রকমের সল্টের ক্ষেত্রেই দেখা যায় ইম্পিউরিটি ডিফেক্ট, এবং সেই ইম্পিউরিটি ডিফেক্ট সেটা ফরেন অ্যাটম বা আয়ন বা মলিকিউল হতে পারে, ইম্পিউরিটি হিসাবে ওর মধ্যে চলে আসতে পারে। ফরেন অ্যাটম বা আয়ন এরকম ভাবে চলে আসতে পারে, বাইরে থেকে কোনো অ্যাটম বা, এটা একটা সোডিয়াম ক্লোরাইড ল্যাটিস রয়েছে, বাইরে থেকে চলে এলো কোনো একটা স্ট্রংশিয়াম। এবারে দেখ, স্ট্রংশিয়াম এসে কিন্তু সবসময় যে ভিতরকার কোনো ফাঁকা জায়গাতে সে যাবে এরকম নয়। আমার কথাটা তুই ভালো করে শোন, আসলে এই জায়গাটা বুঝতে একটু অসুবিধা হয় স্টুডেন্টদের, সেই জন্য আমি আর একবার বলছি, বিষয়টা তুই খেয়াল করে দেখ। আমি বলেছি যে ইম্পিউরিটি ডিফেক্ট মানে কি, আমি বলেছি ইম্পিউরিটি ডিফেক্ট মানে কি। ইম্পিউরিটি ডিফেক্ট মানে হচ্ছে যে বাইরে থেকে কোনো ফরেন মেটেরিয়াল আসবে, ফরেন মেটেরিয়াল এসে ইন্টারস্টিশিয়াল পজিশনে জায়গা নেবে। এটা জেনারেল, এটা সাধারণত এটা হয়, কিন্তু এমনটাও হতে পারে যে ইম্পিউরিটি বাইরে থেকে এসে ও কি করে না একটা ল্যাটিস পয়েন্টে জায়গা নেয়। তুই বলবি ল্যাটিস পয়েন্টে জায়গা কোত্থেকে পাবে? ওখানে তো কেউ ছিল, ল্যাটিস পয়েন্টে তো কেউ ছিল, ল্যাটিস পয়েন্টে তো কেউ থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই ছিল, এবং ল্যাটিস পয়েন্টে যে ছিল তাকে কিন্তু তাড়িয়ে দেবে, সরিয়ে দেবে। কিরকম না, সেই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর যে কিভাবে এই ব্যাপারটা হতে পারে। ধর এখানে সোডিয়াম আছে, ইয়েলো গুলো হচ্ছে সোডিয়াম, আমরা এই স্ট্রাকচারটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল। তো সোডিয়াম ক্লোরাইডের গ্রিন গুলো হচ্ছে ক্লোরাইড, বুঝতেই পারছিস যে অ্যানায়ন গুলো বড় হয় সাইজে, ক্যাটায়ন গুলো ছোট হয়। তো অ্যানায়ন গুলো ক্লোরাইড, গ্রিন কালার গুলো ক্লোরাইড, এবং ইয়েলো কালার হচ্ছে সোডিয়াম। এবারে এর মধ্যে হঠাৎ করে কি হলো না, স্ট্রংশিয়াম 2+ এসে কি করবে না, যেখানে সোডিয়াম আছে ওই জায়গাটাতেই সে জায়গা নেবে। সে মাঝখানের কোনো জায়গাতে ইন্টারস্টিশিয়াল পজিশনে নাও ঢুকতে পারে। সবসময় যে ফরেন মেটেরিয়ালটা যে ফিট করবে এরকম নয়, ফরেন মেটেরিয়ালটা ফিট করবে এরকম তো নাও হতে পারে। তো তাহলে কি উপায় না, সোডিয়াম তো ওই জায়গায় ছিলই, তাহলে ওখানে কি করে স্ট্রংশিয়াম আসবে? কিন্তু সায়েন্টিস্টরা বলছেন যে না না, সোডিয়াম তার নিজের জায়গা ছেড়ে দেবে, সোডিয়াম নিজের জায়গা ছেড়ে বেরিয়ে চলে যাবে। সোডিয়াম স্ট্রংশিয়ামকে ওয়েলকাম করবে, যে সোডিয়াম স্ট্রংশিয়ামকে বলবে যে তুমি এসো, আমি জায়গা ছেড়ে দিচ্ছি। তো স্ট্রংশিয়াম যেহেতু চলে আসবে, তাই সোডিয়াম তার জায়গা ছেড়ে দেবে। কিন্তু এখানে আরো একটা জিনিস তোকে বুঝতে হবে, সেটা হচ্ছে কি না, সোডিয়ামের ভ্যালেন্সি কত? সোডিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 1, আর স্ট্রংশিয়ামের ভ্যালেন্সি কত না, স্ট্রংশিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2। তাই সোডিয়ামের ভ্যালেন্সি 1, স্ট্রংশিয়ামের ভ্যালেন্সি 2। যদি তুই স্ট্রংশিয়াম যদি একটা সোডিয়ামের জায়গায় জায়গা নেয়, তাহলে তো ইলেকট্রিক্যালি নিউট্রাল হবে না, ইলেকট্রিক্যালি নিউট্রাল হবে না। যার জন্যে যখন স্ট্রংশিয়াম আসবে তখন কিন্তু সোডিয়াম সে একটা বেরোবে না, সোডিয়াম কিন্তু আরো একটা সোডিয়াম কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে যাবে। সোডিয়াম কিন্তু একটা ওখান থেকে বেরোবে না, সোডিয়াম কিন্তু আরো একটা সোডিয়াম ওখান থেকে বেরিয়ে চলে যাবে, এবং ওভারঅল দেখা যাবে যে ওখানে কি হবে না, ওখানে দেখা যাবে যে একটা সোডিয়ামের জায়গায় কিন্তু একটা স্ট্রংশিয়াম আসবে না,
এটা দুটো সোডিয়াম ওখান থেকে বেরিয়ে চলে যাবে। তুই যদি দেখিস তাহলে দেখতে পাবি যে ওখানে কিন্তু দুটো সোডিয়াম কিন্তু বেরিয়ে চলে যাবে এবং একটা স্ট্রংসিয়ামের জায়গায় একটা স্ট্রংসিয়াম আসবে, কিন্তু দুটো সোডিয়াম চলে যাবে। তো একটা সোডিয়ামের জায়গাটায় জায়গা পেল, কিন্তু বাকি আর একটা জায়গায় কিন্তু এখানে ভ্যাকেন্সি তৈরি হয়ে গেল। এই যে দুটো সোডিয়াম বেরিয়ে চলে যাচ্ছে, দুটো সোডিয়াম বেরিয়ে চলে যাওয়ার রহস্যটা কি আমি সেটা তোকে এক্সপ্লেন করেছি, যে স্ট্রংসিয়াম কিন্তু ইম্পিউরিটি হিসাবে থাকে সোডিয়াম ক্লোরাইডে, এবং সেই স্ট্রংসিয়াম যখন একটা জায়গা নেবে তার পরিবর্তে দুটো সোডিয়াম কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে যাবে, দুটো সোডিয়াম কিন্তু ওখান থেকে সরে যাবে, যাতে করে ইলেকট্রিক্যালি টোটাল ব্যাপারটা কিংবা নিউট্রাল থাকে। ইলেকট্রিক্যালি টোটাল ব্যাপারটা নিউট্রাল হতে হবে, যে কারণে এই বিষয়টা আমি তোকে বললাম যে এটা টোটাল যে জায়গাটা পুরোটাই ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকতে হবে, যে কারণে একটা সোডিয়াম এলে কিন্তু এই একটা স্ট্রংসিয়াম এলে দুটো সোডিয়াম কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে যাবে। আশা করছি এই ব্যাপারটা তুই বুঝতে পেরেছিস। এখানে যেটা মূল ব্যাপারটা বিষয়টা যেটা দেখা গেল সেটা হচ্ছে যে ইম্পিউরিটি চলে আসার ফলে প্রথমে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট হয়ে গেল, ইন্টারস্টিশিয়াল পজিশনে চলে এলো, বা এখানে ইম্পিউরিটি আসার ফলে এখানে ভ্যাকেন্সি ডিফেক্ট চলে এলো, একটা ভ্যাকেন্সি কিন্তু এখান থেকে ক্রিয়েটেড হয়ে গেল। যে ভ্যাকেন্সিটার কথা আমি তোকে বলছি, এই একটা স্ট্রংসিয়াম এসছে কিন্তু দুটো সোডিয়াম কিন্তু এখান থেকে বেরিয়ে চলে গেছে, আরো একটা জায়গা কিন্তু এক্সট্রা হবে, কিন্তু ভ্যাকেন্সি তৈরি হয়ে গেল দুটো সোডিয়ামের জায়গায় একটা স্ট্রংসিয়াম আসার ফলে। তো এই ধরনের ডিফেক্ট যেটা সেটাকে বলে ইম্পিউরিটি ডিফেক্ট। তাহলে ইম্পিউরিটি ডিফেক্ট দু রকমের হতে পারে, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল পজিশনেও আসতে পারে, আবার একটা ভ্যাকেন্সিও তৈরি হতে পারে, ক্যাটায়নিক ভ্যাকেন্সি। তো কতগুলো ভ্যাকেন্সি হবে এই নিয়ে পরীক্ষায় কোশ্চেন দেয়, যতগুলো স্ট্রংসিয়াম আসবে ততগুলোই ক্যাটায়নিক ভ্যাকেন্সি হবে। তার কারণটা হচ্ছে যে স্ট্রংসিয়াম যখন এলো তখন একটা ক্যাটায়নের জায়গায় স্ট্রংসিয়াম বসলো, আর একটা ক্যাটায়নের জায়গায় ভ্যাকেন্সি হলো, একটা ক্যাটায়নের জায়গায় স্ট্রংসিয়াম বসলো, আর একটা ক্যাটায়নের জায়গায় কি হলো না ফাঁকা হলো, আর একটা ক্যাটায়নটা ফাঁকা থাকলো। তাহলে যতগুলো স্ট্রংসিয়াম এসছে ততগুলো জায়গায় কিন্তু ক্যাটায়নিক ভ্যাকেন্সি হবে, যতগুলো স্ট্রংসিয়াম আসবে। তো নর্মালি প্রচুর স্ট্রংসিয়াম আসতে পারে, তো নর্মালি ততগুলোই কিন্তু ক্যাটায়নিক ভ্যাকেন্সি দেখা যাবে, এবং এটা একটা দুটো নয়, এটা লার্জ নাম্বার স্ট্রংসিয়াম আয়ন কিন্তু ইম্পিউরিটি হিসাবে চলে আসে এবং অনেক বেশি ক্যাটায়নিক ভ্যাকেন্সি হয়। তো ইম্পিউরিটি ডিফেক্টে আরো একটা আমি এক্সাম্পল দিচ্ছি তোকে, দেখতে পাচ্ছিস কি না, এখানে আমরা সিলভার ক্লোরাইডের ক্রিস্টাল ছিল, এগুলো এক্সাম্পল গুলো একটু মনে রাখতে হবে। সিলভার ক্লোরাইডের ক্রিস্টাল ছিল, কিন্তু আমরা দেখছি যে ওখানে কিন্তু ক্যাডমিয়াম চলে এসছে, এই যে ক্যাডমিয়াম চলে এসছে। তো ক্যাডমিয়ামের ভ্যালেন্সি কত দেখতেই পাচ্ছিস, ক্যাডমিয়াম +2, সিডি +2, ক্যাডমিয়াম +2, সিলভার +1, Cl-। তো ক্যাডমিয়াম যদি আসে, একটা ক্যাডমিয়াম যদি আসে তাহলে সেই ক্যাডমিয়ামের জায়গায় যে সিলভার ছিল সে তো যাবেই, প্লাস আরো একটা জায়গা থেকে সিলভার চলে যাবে। তো যার ফলে একই রকমের, যেরকম আমি একটু আগে একটা সোডিয়াম ক্লোরাইডের বলছিলাম স্ট্রংসিয়াম দিয়ে, ঠিক একই রকম ভাবে সিলভার ক্লোরাইডের মধ্যে যে ডেফিসিয়েন্সিটা ক্যাডমিয়াম আসার ফলে সিলভারের জায়গা কিন্তু একটা ডেফিসিয়েন্সি চলে আসবে, এবং যার জন্য এটা কিন্তু ক্যাডমিয়াম আয়ন এখানে কিন্তু ইম্পিউরিটি হিসাবে চলে। একটা জিনিস তোর মনে হতে পারে যে ইম্পিউরিটি গুলো এরকম ভাবে আমি লিখছি কেন, কখনো স্ট্রংসিয়াম, কখনো ক্যাডমিয়াম, কখনো অন্য কিছু এরকম ভাবে লিখছি কেন। অ্যাকচুয়ালি এটা কিন্তু ঘটনা যে
একটা পার্টিকুলার কেমিক্যালের মধ্যে কি ধরনের ইম্পিউরিটি থাকবে ওটা কিসের থেকে তৈরি করা হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। এরকম প্রচুর কেমিক্যাল রয়েছে, যে সমস্ত কেমিক্যাল সেটা একটা বিশেষ জিনিস থেকে তৈরি করা হয়। আমি 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 তোকে আমি তোকে যদি বলি যে ধরা যাক তুই নাইট্রিক অ্যাসিড বানাচ্ছিস, কথার কথা তুই নাইট্রিক অ্যাসিড তৈরি করছিস, তো নাইট্রিক অ্যাসিড কিসের থেকে তুই তৈরি করতে পারিস? জেনারেলি কি হয়, সোডিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেট থেকে তৈরি করা যায়। তো সোডিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট থেকে যদি তৈরি করিস, তাহলে কি হবে না, সোডিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেটের মধ্যে যে ইম্পিউরিটি থাকে সেই ইম্পিউরিটি গুলো কিন্তু অবভিয়াসলি তোর নাইট্রিক অ্যাসিডের মধ্যে চলে আসবে। ধর সোডিয়াম নাইট্রেটের মধ্যে কি ইম্পিউরিটি থাকে, সোডিয়াম আয়োডেট থাকে। এখন এই আয়োডেট বা আয়োডিন রিলেটেড যে ইম্পিউরিটি গুলো সেগুলো কিন্তু নাইট্রিক অ্যাসিডের মধ্যে চলে আসবে। এখন যদি তুই ভাবিস যে নাইট্রিক অ্যাসিডের মধ্যে ক্লোরিন ইম্পিউরিটি থাকবে, ব্রোমিন ইম্পিউরিটি থাকবে, তা হবে না। নাইট্রিক অ্যাসিডের মধ্যে কিন্তু আয়োডিন ইম্পিউরিটি থাকতে পারে, কারণ ডিপেন্ড করে ইম্পিউরিটি মানে বাইরে থেকে আমরা কিছু মেশাই না। ইম্পিউরিটি কথাটার মানে বুঝতে হবে। ইম্পিউরিটি মানে হচ্ছে যে those chemicals should not be termed as impurity which is mixed externally. কখনোই কোনো কেমিক্যালের মধ্যে কেউ বাইরে থেকে কিছু একটা ফালতু জিনিস মিশিয়ে দেয় না। অ্যাকচুয়ালি কি হয় না, ওই পার্টিকুলার সাবস্টেন্স যখন তৈরি করা হয় তখন যে স্টার্টিং মেটেরিয়াল থেকে তৈরি করা হয়, দ্যাট স্টার্টিং মেটেরিয়াল তার মধ্যে কিন্তু অনেক রকমের ইম্পিউরিটি থাকে। ওই ইম্পিউরিটিটা কিন্তু স্টার্টিং মেটেরিয়ালের জন্যই কিন্তু ওই ইম্পিউরিটিটা চলে আসে। Just like strontium in case of sodium chloride or silver chloride ক্ষেত্রে, cadmium in case of silver chloride। তো এগুলো কিন্তু যে ইম্পিউরিটির কথা বলছি সেগুলো কিন্তু সবই কিন্তু নরমালি আগে থেকেই কিন্তু ওই ইম্পিউরিটি গুলো কিন্তু ওখানে চলে আসে। তো আমরা সিলভার ক্লোরাইডের যে ইম্পিউরিটি সেটার কথা আমি বললাম, ক্যাডমিয়াম, এগুলো সবই কিন্তু ইম্পিউরিটি ডিফেক্ট। আশা করছি বুঝতে পেরেছিস ইম্পিউরিটি ডিফেক্টের ব্যাপারটা। তো ইম্পিউরিটি ডিফেক্টে কিন্তু ভ্যাকেন্সিও তৈরি হয়ে যায়, ইম্পিউরিটির সাথে সাথে ভ্যাকেন্সিও তৈরি হয়ে যায় এবং ভ্যাকেন্সি ডিফেক্টে চলে আসে। আমরা এবারে চলে আসছি কি না, আমি বলেছিলাম স্টয়চিওমেট্রিক, নন স্টয়চিওমেট্রিক এবং ইম্পিউরিটি ডিফেক্ট, তিনটে কথা বলেছিলাম। এবারে আমরা নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট যেটা সেটার কথা বলছি। নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট কিরকম না, সেখানে এমনই ডিফেক্ট যে ধর তুই ফেরিক অক্সাইড Fe2O3, তাহলে আয়রন আর অক্সিজেনের মধ্যে রেশিও কত, 2:3। কিন্তু এমনই এটা ডিফেক্ট যে এই রেশিওটা হয়তো আয়রন কমে যাবে বা অক্সিজেন কমে যাবে, যাই হোক এই যে রেশিওটা এই রেশিওটা অ্যাফেক্টেড হবে। সিম্পল ব্যাপার, বোঝার চেষ্টা করো। এই রেশিওটা যদি অ্যাফেক্টেড হয়, যে ক্যাটায়ন অ্যানায়ন এর পার্টের যে রেশিওটা সেই রেশিওটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তখন তাকে বলে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। কখনো যদি চেঞ্জ না হয় তাহলে তাকে বলে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, কিন্তু যদি কোনো চেঞ্জ হয়ে যায় তাকে বলে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। আমি ডিটেলে বলছি। এই নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট অ্যাকচুয়ালি কি না, আমরা বলছি যেটা বোঝার চেষ্টা কর, দ্য ডিফেক্ট দ্যাট কজেস the ratio of the number of cations to anions to be different from that indicated by the ideal chemical formula is known as non-stoichiometric defect. কি বললাম না, নাম্বার অফ ক্যাটায়ন টু অ্যানায়ন রেশিও, ক্যাটায়ন আর অ্যানায়নের রেশিও, ক্যাটায়ন আর অ্যানায়ন এই রেশিওটা x:y, এই রেশিওটা ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন্ডিকেটেড বাই দ্য আইডিয়াল কেমিক্যাল ফর্মুলা। মানে ওর তো একটা কম্পাউন্ড, একটা কেমিক্যাল ফর্মুলা আছে। ধর কেউ বললো ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড 1:2, এই 1:2 যদি কোনো রকম ভাবে চেঞ্জ হয়ে যায় তখনই তাকে বলা হবে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট।
তো সেটা সম্ভব, সেটা হওয়া সম্ভব, এবং কিভাবে হয় আমি সব কথাই তোকে বলবো। কিন্তু আপাতত তুই নন স্টয়সোমেট্রিক ডিফেক্ট, কারণ এটাই হচ্ছে 3 রকমের যে ডিফেক্ট বলছিলাম, তাদের মধ্যে ভাগগুলো নিয়ে আলোচনা করলাম, তার মধ্যে এটা শেষ যে ডিফেক্ট নন স্টয়সোমেট্রিক ডিফেক্ট সেটার কথা বলছি। দেখুন দেখ একটা বিষয়, যেটা কি না, এই নন স্টয়সোমেট্রিক ডিফেক্ট সেটা কিন্তু এক রকমের নয়। নন স্টয়সোমেট্রিক ডিফেক্টের তার আবার দুটো ভাগ আছে, একটাকে বলে মেটাল এক্সেস ডিফেক্ট, আর একটা হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। নন স্টয়সোমেট্রিক ডিফেক্টের মধ্যে আবার দুটো ভাগ আছে, মেটাল এক্সেস ডিফেক্ট আর মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। এখন মেটাল, আমি প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি না, মেটাল এক্সেস ডিফেক্ট বলতে কি বোঝায়, মেটাল এক্সেস ডিফেক্টে কেন হয় না হয় ইত্যাদি ইত্যাদি বলবো। তো চল মেটাল এক্সেস ডিফেক্টটা নিয়ে আলোচনা করি। প্রথমে একটা জিনিস তোকে বুঝতে হবে, মেটাল এক্সেস ডিফেক্ট আবার দুরকম ভাবে হতে পারে, দুরকম প্রসেসে হতে পারে। একটা কি, যদি দেখা যায় যে কোথাও অ্যানায়নের ভ্যাকেন্সি আছে, অ্যানায়নিক ভ্যাকেন্সি মানে অ্যানায়নের জায়গায় কোনো ভ্যাকেন্সি আছে, এরকম হতে পারে। বা এক্সট্রা ক্যাটায়ন যদি ইন্টারস্টিশিয়াল সাইডে চলে আসে তাহলেও হতে পারে। আমি টোটাল ব্যাপারটাই তোকে বুঝিয়ে বলবো, কারণ এগুলো এত সোজা ব্যাপার নয়, একটু মনে রাখতে হবে, একটু বুঝতে হবে, তবেই কিনা এই বিষয়গুলো তুই কোশ্চেন অ্যান্সার করতে পারবি। আমরা কোশ্চেন অ্যান্সার করাবো, পরের উইকেই হোপফুলি করাবো। তো যেটা আমরা অ্যানায়নিক ভ্যাকেন্সির কথা বলছি সেটা নিয়ে আমি প্রথমে বলি, ছবিটা তোকে দেখাই, তাহলে তুই বুঝতে পারবি। বেসিক্যালি অ্যানায়নিক ভ্যাকেন্সি বা ক্যাটায়নিক এক্সেস ক্যাটায়ন যাই হোক না কেন, এগুলোকে আমরা মেটাল এক্সেস ডিফেক্টই বলি, দুরকম টাইপের। এখন দেখ, খুব ইন্টারেস্টিং, এটা সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল, এটা সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল। তো সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল, সেটা তাতে আবার মেটাল এক্সেস কোথা থেকে এলো, তার মধ্যে মেটাল এক্সেস কোথা থেকে পাওয়া যাচ্ছে না। সোডিয়াম ক্লোরাইড আমরা সোডিয়াম আর ক্লোরাইড ক্লোরিন থেকে যখন বানাচ্ছি, তখন ওর মধ্যে সোডিয়ামও কিন্তু আছে, মেটালিক সোডিয়াম কিছু কিছু থাকে, বা সোডিয়াম ক্লোরাইড থেকে কিছু কিছু মেটালিক সোডিয়াম তৈরি হয়। এটা একটা রিয়াকশন প্রসেসের মধ্যে সবসময় থাকে, যে ক্যাটায়ন ফ্যাটায়ন গুলো বা অ্যানায়ন গুলো নিউট্রাল কিছু মলিকুলে কনভার্টেড হয়। যাকে আমি ওই পদ্ধতিটাকেই ধরছি, যে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালটা রয়েছে, ধরা যাক কিছু সোডিয়াম ওখানে রয়েছে, এই হচ্ছে সোডিয়াম, কিছু সোডিয়াম এদিক সেদিক ঘোরাফেরা করছে। তুই বলবি এরকম হঠাৎ হয় নাকি? হ্যাঁ হয়। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম, মেটালিক সোডিয়াম কিছু কিছু থাকে, না থাকলে তো ভালো কথা, যদি থাকে তখনই এই পরিস্থিতিটা অ্যারাইজ করবে, এই কথাটা ভাবতে হবে তোকে। কারণ আইডিয়াল কন্ডিশন তো কখনোই হবে না, এই নন আইডিয়াল এরকম উল্টোপাল্টা জিনিসপত্রই হবে, আইডিয়াল বলে যেটা তুমি ভাবছো সেটা তো হবে না। তো সেই জন্য প্রচুর সোডিয়াম এদিক সেদিক ঘোরাফেরা করছে। কিন্তু প্রচুর সোডিয়াম ঘোরাফেরা করলেও সব সোডিয়াম যে এই ক্রিস্টালটাকে কোনো ইনফ্লুয়েন্স করবে তা কিন্তু নয়। কোনো একটা সোডিয়াম হয়তো কি করলো না, কোনো একটা সোডিয়াম এই গায়েতে গিয়ে আটকালো, কোনো একটা এজে গিয়ে আটকালো। তুই দেখতে পাচ্ছিস যে এই একটা সোডিয়াম এই এজে গিয়ে আটকেছে, এইখানে একটা সোডিয়াম রয়েছে, এটা হচ্ছে আর কিছুই না, সোডিয়াম। এখন সোডিয়াম এই অবস্থায় থাকাটা ভালো নয়, কারণ সোডিয়াম আনস্টেবল, সোডিয়াম প্লাস কিন্তু বেশি স্টেবল। এই হলোগুলো হচ্ছে সোডিয়াম প্লাস। তো সোডিয়ামটা কি চাইবে? সোডিয়াম প্লাস হতে চাইবে। উল্টো দিকে আরো একটা ঘটনা এর মধ্যে ঘটে গেছে, সোডিয়ামকে এরকম একা পেয়ে আবার এখান থেকে কিন্তু ক্লোরিন চুপি চুপি বেরিয়ে চলে এসছে। এখান থেকে ক্লোরিনের জায়গাটা দেখ ফাঁকা, এই ক্লোরিনটা এখান থেকে যাচ্ছে, এখান থেকে বেরিয়ে চলে এসছে, ও সোডিয়াম একটা এসছে, যাই ওর কাছে যাই বলে সোডিয়ামের জন্য কিন্তু ক্লোরিন বেরিয়ে চলে এসছে। এই দেখ সোডিয়াম কিন্তু ক্লোরিনের কাছে, ক্লোরিন কিন্তু সোডিয়ামের কাছে চলে এসছে।
কিন্তু একটা ব্যাপার তোকে বুঝতে হবে যে এটা হচ্ছে ক্লোরাইড Cl-, কিন্তু এটা তো সোডিয়াম। তাহলে আমাদের বন্ডিংটা কার মধ্যে হয়? Na+ আর Cl- এর মধ্যে। কিন্তু এখানে যেটা আছে এটা তো সোডিয়াম। তো সোডিয়াম বলবে যে আমি কি করে তোমার সাথে বন্ড করব, আমি তো সোডিয়াম, আমার তো এক্সট্রা ইলেকট্রন আছে, তুমি তো Cl-, তুমি তো ক্লোরাইড। তো এই পরিস্থিতি একটা অ্যারাইজ করছে। তাহলে আমি তোকে টোটাল গল্পটা বলছি যে সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টালের চারিধারে আস্তে আস্তে সোডিয়াম ঘুরছিল কিছু, তার মধ্যে ইনসিডেন্টালি হয়তো দেখা গেল যে কোনো সোডিয়াম ওর গায়েতে আটকে গেল। সেই পরিস্থিতিতে Cl- কিন্তু নিজের জায়গা ছেড়ে চুপি চুপি বেরিয়ে চলে এলো, চলে এসে সোডিয়ামের সাথে কিন্তু NaCl তৈরি করবে বলে ভাবলো, কারণ NaCl স্টেবল একটা মলিকিউল। কিন্তু সোডিয়াম বললো আমার পক্ষে সম্ভবপর নয়, কারণ আমি তো সোডিয়াম, আমি যদি Na+ হতাম তাহলে তোমার সাথে এরকম ভাবে বন্ডিংটা করতে পারতাম। কিন্তু পরিস্থিতি বদলে গেল। কি বদলে গেল? না, সোডিয়াম ক্লোরাইড তৈরি করার আশায় ওখান থেকে সোডিয়াম কি করলো না একটা ইলেকট্রনকে কিন্তু সে ছেড়ে দিল। দেখ কত ইন্টারেস্টিং ব্যাপার, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ হয়ে গেল, আর সেই যে ইলেকট্রনটা যেটা বেরোলো সেই ইলেকট্রনটাই কিন্তু কোথায় গেল? ওই অ্যানায়নের ফেলে আসা জায়গাটা কিন্তু ওখানটায় ইলেকট্রন প্রক্সি দিল, যে ইলেকট্রনটা ওই জায়গাটায় কিন্তু জায়গা নিল, এবং ক্রিস্টালটার বাইরের গায়েতে দেখা যাচ্ছে যেরকম সোডিয়াম ক্লোরাইড মলিকিউল তৈরি হতে থাকছে। তাহলে ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা কর। আমি তোকে ছবি দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, কারণ বইটা পড়লে ঠিক এরকম এফেক্টটা তুই পাবি না, কারণ সেখানে সেখানে কিছু কিছু ব্যাপার থাকে যে চট করে বোঝা যায় না। এই জিনিসটা ল্যাঙ্গুয়েজে বলাটা কিন্তু খুব ডিফিকাল্ট, যেটা কিনা আমি তোকে ছবিতে বলতে পারবো। তো একে তো অনলাইন ক্লাস হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে যে সলিড স্টেট মতো চ্যাপ্টার, তো সব দিক থেকে কিন্তু আমরা একটু অসুবিধাজনক পরিস্থিতিতে আছি। তবু এটাকে অ্যাডভান্টেজ হিসাবে নিতে হবে যে আমরা ছবি দেখেই যাতে তাড়াতাড়ি বুঝতে পারি সেই ব্যবস্থাই করতে হবে। সেটাই সব টিচাররাই করছেন, যে মানে এরকম সিচুয়েশান কবে ক্লাস শুরু হবে বা কী হবে, স্কুল কবে চালু হবে না হবে, কোনো কিছুই ঠিক নেই, কবে পরীক্ষা হবে কোনো কিছুই, একটা আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু সমস্যার থ্রু দিয়ে আমরা নতুন নতুন প্রসেসও আমরা ডেভেলপ করতে চেষ্টা করছি, যে কীভাবে স্টুডেন্টের কাছাকাছি পৌঁছানো যায়, তাদেরকে ভালো করে বোঝানো যায় ইত্যাদি ব্যবস্থা করার চেষ্টা করছে। সব টিচারই চেষ্টা করছে। আমি তো জানি যে অনেক টিচারকে এরকম চিনি যে তারা সবাই আর কি তারা কেউই কম্পিউটারে পারদর্শী ছিল না, বা কেউই এসব পাওয়ার পয়েন্ট এসবই কোনোদিনই করেনি। আমরা যখন ছোট ছিলাম, আমরা তো যখন আমাদের কম্পিউটার বলে কোনো সাবজেক্টও ছিল না, আমরা তো পড়িনি, কম্পিউটার নিয়ে কোনো কিছু পড়াশোনাই করিনি। তো এখনকার বাচ্চারা তবুও মোটামুটি কম্পিউটার নিয়ে ভালোই পড়াশোনা করতে পারে, আর তাছাড়া সকলের বাড়িতেই একটা দুটো কম্পিউটার খুঁজলেই পাওয়া যাবে। তো ন্যাচারালি তারা কিন্তু এইসব ইন্টারনেট থেকে শুরু করে সমস্ত কিছু, পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে MS অফিস সমস্ত ইউজ করে। তো ন্যাচারালি তাদের পক্ষে ব্যাপারটা আরও ইজিয়ার হবে, বা কম বয়সী ছেলেদের পক্ষে ইজিয়ার হবে। কিন্তু আমাদের মতো মানুষ যারা, আমরা যারা একদমই কম্পিউটার নিয়ে পারদর্শী নই, আমাদের পক্ষে অনেকই অসুবিধা যে সমস্ত জিনিসপত্রগুলোকে রেডি করে স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করা। তবুও কিন্তু কিছু কিছু চ্যাপ্টার থাকে, পার্টিকুলারলি কেমিস্ট্রির চ্যাপ্টারগুলো এমনই যে কেমিস্ট্রি কিন্তু অনেক বেশি করে দেখলে মনে থাকে, কারণ কেমিস্ট্রি অনেক অনেক সবাই কথা বলে, আগে ছোটবেলাতেও আমরা শুনতাম যে কেমিস্ট্রিটা আর কিছুই নয়, মুখস্থের জিনিস, কেমিস্ট্রিটা মুখস্থ করতে হয়, কিছু বোঝার ব্যাপার নেই। কিন্তু অ্যাকচুয়ালি এরকম নয় আর কি। যারা যারা ভাবে যে শুধু মুখস্থের ব্যাপার, তারা কিন্তু ভুল বলে, কারণ বুঝতেই পারছিস যে অনেক কিছু জিনিসই বোঝার আছে, কেন হয় না হয় সেসব বোঝার আছে। তো মেটাল এক্সেস ডিফেক্টে আমরা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে মেটাল যদি এক্সেস কোনো যদি চলে আসে, তাহলে সেখানে দেখা যাচ্ছে ভিতর থেকে একটা অ্যানায়ন কিন্তু ওখানে বেরিয়ে চলে যাচ্ছে, এবং ভিতর থেকে অ্যানায়ন যখন বেরিয়ে চলে যাচ্ছে তখন সেই অ্যানায়নটা কিন্তু ক্যাটায়নের সাথে জোড়ার জন্যে অ্যাটায়ন থেকে কিন্তু মেটাল অ্যাটম থেকে কিন্তু একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, এবং ইলেকট্রনটা কিন্তু ওই অ্যানায়নের ফাঁকা জায়গাটায় কিন্তু অকুপাই করছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা হয়ে গেল, যে ওই যে ফাঁকা জায়গাটায় যে ইলেকট্রন গেল, এই ইলেকট্রন এবার কি করবে? সে কি ওখানেই বসে থাকবে? ওখানে কি বসে থাকবে ওই ইলেকট্রনটা? একদমই না।
ওই ইলেকট্রনটা কিন্তু ওখানে বসে থাকার জিনিস নয়, কারণ ইলেকট্রন ওরকমভাবে ইলেকট্রন চেঞ্জ এক জায়গায় কিন্তু ওরকমভাবেই থাকে না। এই ইলেকট্রন যে জায়গায় থাকে তাকে বলে এফ সেন্টার। এফ সেন্টার। 1 মিনিট দাঁড়াতে কথা বলবো। আচ্ছা, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে এই জায়গা যেখানে ইলেকট্রন থাকে এটাকে বলে কি এফ সেন্টার। এফ সেন্টার মানে কি? এফ সেন্টার মানে ফারবেনজেন্টার। ফারবেনজেন্টার হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, তার মানে কালার সেন্টার। এই ইলেকট্রনটা কি করে না, ওই ইলেকট্রনটা ও জাম্প করে হায়ার কোনো সেলে যায়। ইলেকট্রনটা একটা জায়গা থেকে জাম্প করে হায়ার কোনো সেলে, ইলেকট্রন সবসময় কোনো একটা পার্টিকুলার সেলে যেখানে ছিল সেখানে আর থাকতে পারে না, সে কিন্তু কি করে না জাম্প করে উপরের কোনো সেলে যায়। আমি তোকে দেখাচ্ছি, তুই দেখ যে এই যে ইলেকট্রনটা থাকার জন্যে সোডিয়াম ক্লোরাইড সাদা হয় না, ইয়েলো হয়, লিথিয়াম ক্লোরাইড পিঙ্ক হয়ে যায়, এরকম ধরনের কালার চেঞ্জ হয়, পটাশিয়াম ক্লোরাইড ভায়োলেট হয়ে যায়। সেগুলো সবই সাদা হওয়ার কথা, কিন্তু এরকম হয়ে যায় কারণ এই যে ইলেকট্রনটা, এটা লাইট পড়লে কি হয়, ইলেকট্রনটা একটা লেভেল থেকে আর একটা লেভেলে এক্সাইটেড স্টেটে যায়। এক্সাইটেড স্টেট থেকে যখন ইলেকট্রনটা ফেরত আসে তখন কিন্তু সে একটা পার্টিকুলার ওয়েভলেন্থে লাইট ছাড়ে, এবং যাই কারণে আমরা তার কালার দেখতে পাই। তো এই কালার দেখার পিছনে এটাই হচ্ছে কারণ যে মেটাল অ্যাটম কিন্তু ওর মধ্যে থাকে, এবং মেটাল অ্যাটম থেকে ইলেকট্রন কিন্তু জাম্প করছে। আচ্ছা, একটা জিনিস তো সবসময় মানবি যে তোরা হয়তো প্র্যাকটিক্যাল করিসনি, কিন্তু করলে ভালো হতো। ফ্লেম টেস্ট আমরা যখন করি তখন কিন্তু মেটাল সল্ট নিয়ে কিন্তু করি, তাতে আমরা বিভিন্ন রকমের কালার দেখতে পাই। সোডিয়ামের গোল্ডেন ইয়েলো কালার দেখতে পাই, পটাশিয়ামের ভায়োলেট কালার দেখতে পাই, এই সমস্ত কালার দেখতে পাই। তো এই যে কালার দেখতে পাই, এই কালার কিন্তু অ্যাকচুয়ালি মেটাল অ্যাটমের জন্য এই কালার আসে, এবং তার ইলেকট্রনের জন্য এই কালারটা আসে। ইলেকট্রনগুলো কোনো জায়গাতেই থাকে না, এনার্জি পড়লে ইলেকট্রন জাম্প করে আপার সেলে যায় এবং পরে ব্যাক করে আসে, তখন ভিজিবল রেঞ্জে আমরা পাই। অ্যানায়নিক ভ্যাকেন্সি হয়ে এরকমভাবে কালার দেখা যায় বা মেটাল এক্সেস ডিফেক্ট হতে পারে। এর সাথে সাথে তোকে আরও একটা বলবো যে এক্সট্রা ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল সাইডে এসে কিভাবে এটা হতে পারে। দেখ, নেক্সট আমি যেটা ডান দিকের যে ছবিটা রয়েছে সেই ছবিটা নিয়ে আমি ডিসকাস করছি। সেখানে কি বলা হচ্ছে না, অনেক সময় এমন কিছু কিছু সলিড আছে তাকে যদি আমরা হিট করি তার কালার চেঞ্জ হয়। এই দেখ, জিঙ্ক অক্সাইডকে হিট করছি, জিঙ্ক অক্সাইডকে যেই তুই হিট করবি, আমি একটু এগিয়ে দিচ্ছি। জিঙ্ক অক্সাইড এমনি সাদা, কিন্তু জিঙ্ক অক্সাইডকে যেই হিট করি সেটা ইয়েলো হয়ে যায়।
কেন হয়ে যায়? দেখ, জিঙ্ক অক্সাইডের যে ক্রিস্টালটা, তাতে জিঙ্ক আছে এবং অক্সিজেন আছে, কিন্তু যখন হিট করা হয়, এইটা একটা ক্রিস্টাল জিঙ্ক অক্সাইডের, এরকম হেক্সাগোনাল ক্রিস্টাল, যেই তুই হিট করবি, একে গরম করবি, তখন কি হয় না, তখন ওখান থেকে কিন্তু অক্সিজেন বেরিয়ে চলে যায়। অক্সিজেন বেরিয়ে চলে যায়, একটা অক্সিজেন, হাফ অক্সিজেন মানে একটা অক্সিজেন অ্যাটম বেরিয়ে চলে যায়। এবং জিঙ্ক কি করে না, জিঙ্ক 2+ হয়ে মাঝখানে কোনো জায়গা অকুপাই করে। দেখ, জিঙ্ক বেরিয়ে চলে এসে, এই দেখ এইখানটায় তুই দেখলে বুঝতে পারবি, এখানে জিঙ্ক আয়ন, এটা হচ্ছে জিঙ্ক 2+ আয়ন, আর এই দুটো ইলেকট্রন, এটা জিঙ্ক 2+ আয়ন আর এই দুটো ইলেকট্রন। আর এটা তো বেরিয়ে চলেই গেছে, অক্সিজেন তো বেরিয়ে এখান থেকে বেরিয়ে চলেই গেছে। তো এমনটা হয়, এই ইলেকট্রন ভিতরে চলে আসে, মেটাল থেকে ইলেকট্রন বেরিয়ে ওই ক্রিস্টালের মধ্যে কোনো একটা জায়গা নেয়। এরপরে কি হয় না, তাই মেটাল অক্সাইড যেটা, তার কিন্তু স্টয়কিওমেট্রি চেঞ্জ হয়ে যায়, তার যে রেশিও, ক্যাটায়ন অ্যানায়নের রেশিও চেঞ্জ হয়ে যায়, কারণ অক্সিজেন তো বেরিয়ে চলে গেছে। তাহলে অক্সিজেনের রেসপেক্টে জিঙ্ক এখন বেশি আছে, তো জিঙ্ক 1+X অক্সিজেন এরকম ভাবে হয়। ZnO যেটা ছিল, সেটা কিন্তু জিঙ্কের রেশিও এখন কিছু বেশি হয়ে গেল, কারণ জিঙ্ক আর অক্সিজেনের আগে একটা রেশিও ছিল। দেখ, এগুলো বোঝার চেষ্টা কর, জিঙ্ক আর অক্সিজেনের 1:1 রেশিও ছিল। এবারে অক্সিজেন যদি এখান থেকে কিছু বেরিয়ে চলে যায়, তাহলে এটা 1+X:1 হবে, কারণ রেশিওটা যদি এটাকে 1-এ রাখিস, তাহলে এর রেসপেক্টে এটা বেশি হবে। তো অবভিয়াসলি এটা কিন্তু মেটাল এক্সেস ডিফেক্টের মধ্যে পড়ে যাচ্ছে। মেটাল এখানে কিন্তু এক্সেস অ্যামাউন্ট মেটাল রয়েছে, এবং এই যে দুটো ইলেকট্রন ওখানে ক্রিস্টালটার মধ্যে রয়ে গেল, ওই দুটো ইলেকট্রন কিন্তু রেসপন্সিবল ফর কালার, কালারের জন্য ওরা রেসপন্সিবল, এবং এই দুটো ইলেকট্রনের জন্য কিন্তু কালার দেবে। তো এই হয়ে গেল মেটাল এক্সেস ডিফেক্ট, যেটার কথা আমি বললাম। কিন্তু আরো একটা আছে, আমি বলেছি, সেটা হচ্ছে কি না, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, মানে মেটাল কমে যাচ্ছে, ডেফিসিয়েন্সি কমছে, তার বেসিসে কি ডিফেক্ট। দেখ, খুবই মজাদার, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট হয় ক্যাটায়নিক ভ্যাকেন্সির জন্য। কিভাবে ক্যাটায়নিক ভ্যাকেন্সি হয় আমি তোকে দেখাচ্ছি, ক্যাটায়নিক ভ্যাকেন্সিটা কিভাবে হওয়া সম্ভব হয়। কোনো ক্যাটায়নের জায়গায় একটা ভ্যাকেন্সি চলে আসবে, কিন্তু হুটহাট ভ্যাকেন্সি এরকম তো আসতে পারে না। একটা ক্যাটায়নের জায়গায় কিভাবে ভ্যাকেন্সি চলে আসবে বল। এখন দেখ, এটা আমরা আয়রনের একটা অক্সাইড দেখাচ্ছি, FeO। তো এই FeO, তার কম্পোজিশন যদি দেখা যায়, তাহলে দেখা যায় যে 0.95 ও এরকম হয়, বা 0.93 থেকে 0.96 এরকম ধরনের হয়। তুই বলবি যে এইসব হতে পারে নাকি, আবার FeO তো হওয়ার কথা না, ডিফেক্টের জন্য এই জিনিসটা হয়। এবারে দেখ, মজাটা বোঝার চেষ্টা কর, এখানে ফটাস করে দেখ যে 3টে আয়রন 2+ এখান থেকে বেরিয়ে চলে গেল। এই দেখ, এই জায়গাটায় নেই, আমি আমার পেনের কালিটা দেখতে পাচ্ছি, এই জায়গাটায় নেই, এই জায়গাটায় নেই, এই জায়গাটায় নেই। তো 3টে জায়গা থেকে আয়রন 2+ বেরিয়ে চলে গেল। আবার আমি তোকে একটু ছোট্ট করে যদি দেখাই, তাহলে তুই দেখতে পাবি, ছবিটা ফলো করতে থাক, তাহলে তুই দেখতে পাবি যে কিরকম ভাবে বেরিয়ে চলে গেল। দেখ, এটা ওই পিঙ্ক কালারের গুলো আয়রন 2+, এই দেখ চলে যাচ্ছে। এবারে চলে যাওয়ার পরে দেখ, দুটো এলো, কিন্তু 3টে গেল, দুটো এলো। কেন এরকম হলো না, এখান থেকে যারা গেল তারা আয়রন 2+, কতগুলো গেল, 3টে, তার মানে তাদের টোটাল চার্জ কত, 6। কিন্তু এসেছে হচ্ছে এই রকম কালারের, দেখ আয়রন 3+। তাহলে আয়রন 3+ যদি আসে, তাহলে সে কটা আসবে না, তার দুটো আসলেই হবে, কারণ এই জায়গা এবং এই জায়গা ভরাট করলেই হবে। কেন ভরাট করলে হবে না, 6টা +6 চার্জ, যেটা আয়রন 2+ এর 3টে চার্জ হচ্ছে +6, আর আয়রন 3+ এর দুটো হচ্ছে +6। তার মানে 3টে আয়রন 2+ এর জায়গায় দেখ নিচে লেখা আছে, পরিষ্কার করে দেখে নে যে নিচে কি লেখা আছে, ইয়েলো কালারে, 3 Fe2+ আর রিপ্লেসড বাই 2 আয়রন 3+। মানে 3টে Fe2+ এর জায়গায় দুটো আয়রন 3+ আসবে, যাতে চার্জ দুজনের ম্যাচ করে। কিন্তু আলটিমেটলি তাতে কি দাঁড়াবে
না আলটিমেটলি দাঁড়াবে যে এই জায়গাটায় একটা ভ্যাকেন্সি, মানে মেটাল কম হয়ে গেল, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট একেই বলে। তুই বলবি যে আয়রন 2+ ছিল, আয়রন 3+ আবার কোথা থেকে এলো, ধর উল্টো পাল্টা ফালতু পড়ায়, না এরকম বলতে নেই। ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের ডিফেক্ট তাদের ক্ষেত্রেই হবে যাদের মোর দ্যান ওয়ান ভ্যালেন্সি থাকে। তুই এমন কোনো আয়রনের কম্পাউন্ড খুঁজে পাবি না যে যেখানে শুধু আয়রন 2+ই থাকবে, আয়রন 2+, 3+ দুটোই একসাথে থাকবে, কারণ আয়রন 2-3 ভ্যালেন্সি একসাথেই থাকে, এটাও একটু থাকে ওটাও একটু থাকে। এরকম নয় যে পুরোপুরি পিওর আয়রন 2+ আছে বা পিওর আয়রন 3+ আছে, সবসময় এরকম হয় যে অন্য ভ্যালেন্সিও থাকে। তো এই ধরনের ডিফেক্টগুলো কিন্তু তাদের ক্ষেত্রে নিকেল 2+, নিকেল 4+, আয়রন 2+, আয়রন 3+, টিন 2+, টিন 4+, যাদের ক্ষেত্রে লেড 2+, লেড 4+, যাদের ক্ষেত্রে এই সমস্তগুলো থাকে তাদের ক্ষেত্রেই কিন্তু এটা হয়। নন স্টয়চিওমেট্রিক মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট তাদের ক্ষেত্রেই হয়। তো দেখা যাচ্ছে যে 3টে আয়রন 2+ এর জায়গায় 2টো আয়রন 3+ জায়গা করে নিল, এবং খুব স্বাভাবিকভাবেই এটা কিন্তু মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট হয়। এটাও আয়রন সালফাইডে হয়, নিকেল অক্সাইডে হয়, টাইটানিয়াম অক্সাইডে, যে মোর দ্যান ওয়ান ভ্যালেন্সি স্টেট থাকে তাদের ক্ষেত্রে এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো হয়। তো আমি তোকে ডিফেক্ট যা যা ছিল সব ডিফেক্টগুলো এক্সপ্লেন করলাম। আমি বললাম এতক্ষণ ধরে 1 ঘন্টার উপর ধরে আমি ডিফেক্টটাই শুধু আমি বোঝালাম, এবং কি কি ডিফেক্ট থাকে না ডিফেক্ট থাকে সবগুলোই আমি তোকে বলেছি, উইথ এক্সাম্পল সমস্ত কিছু বলেছি। এইবারে আমাদের কি পড়তে হবে না, আরো একটা জিনিস রয়েছে, সলিডের স্ট্রাকচার রিলেটেড সব জিনিসপত্রই আমি পড়িয়ে দিয়েছি, কিন্তু সলিডের প্রপার্টি পড়তে হবে। তুই বলি প্রপার্টি তো অলরেডি পড়েছি, যে হাই মেল্টিং সলিড হয়, তাদের কি হয় না কি বলে জানো, হিট কন্ডাক্ট করে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, হ্যাঁ না এইসবগুলো তো পড়েইছি। কিন্তু আমি বলছি যে না, শুধু ওগুলো পড়লেই হবে, এগুলোর এক্সপ্লেনেশন দরকার, কিভাবে হচ্ছে সেটা জানার দরকার। তো সেই জিনিসটা নিয়ে আমি এবারে তোকে ডিসকাস করবো, এবারে তোকে আমি বলবো। দেখ, আমি তোকে এখন যেটা বোঝাবো সেটা হচ্ছে কন্ডাক্টর, নন কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, এই 3টে জিনিস আজকে বোঝাবো, এবং পরের দিনকার ম্যাগনেটিক প্রপার্টি করলেই আমাদের হয়ে যাবে। তো কন্ডাক্টর, নন কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, এটা কিন্তু অনেক বড় ব্যাপার, অনেক কিছু বিষয় এর মধ্যে লুকিয়ে রয়েছে, এবং সেগুলো তুই বোঝার চেষ্টা কর আমি কি বলছি। প্রথমত বিষয়টা হচ্ছে যে কন্ডাক্টর কাদেরকে বলা হয়। কন্ডাক্টর মানে এই নয় যে বাসে যারা ভাড়া চায়, টিকিট কাটে, তারা কন্ডাক্টর। কন্ডাক্ট করে ইলেকট্রিসিটি, তাদেরকে বলে কন্ডাক্টর। ইলেকট্রিসিটি কন্ডাকশনের কথাটাই আমরা বলছি, কন্ডাক্টর। কন্ডাক্টর কাদেরকে বলে না, প্রথমত একটা বিষয় বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে যে অনেক সলিডই আছে যারা হয়তো একটু আধটু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, বা কেউ বেশি করে, কেউ কম করে, নানান রকমের করে। 10⁴ থেকে 10⁷ ওহম ইনভার্স, মিটার ইনভার্স, এটা যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে এই রেঞ্জে 10⁴ থেকে 10⁷ ওহম ইনভার্স, মিটার ইনভার্স, তাদেরকে বলে কি না কন্ডাক্টর। আবারও বলছি যে এই রেঞ্জে যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে 10⁴ থেকে 10⁵ ওহম ইনভার্স, মিটার ইনভার্স বললে তাদেরকে বলা হয় কন্ডাক্টর। এবং যদি মেটাল নিয়ে ভাবিস তাহলে মেটালের মোটামুটি এই আপার রেঞ্জের দিকেই হয়, 10⁷ ওহম ইনভার্স, মিটার ইনভার্স। এটা সব মেটালই মোটামুটি, কিছু কিছু লেড ফেড বাদ দিলে, লেড বা টিন এরকম ধরনের কয়েকটা মেটাল বাদ দিলে বেশিরভাগই মেটাল মোটামুটি 10⁷ না হলেও 10⁶ মতো কাছাকাছি, বা 10⁷ অনেকগুলো ট্রানজিশন মেটাল ফেটাল সবই 10⁷ রয়েছে মোটামুটি। তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট ভালোই করে, ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে পারে। তো মেটালের কন্ডাক্টিভিটি 10⁷ ওহম ইনভার্স, মিটার ইনভার্স মোটামুটি এই রেঞ্জে থাকে, এবং এরা সব থেকে ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে মেটালগুলো। আমরা তাই মেটালিক সলিডের কথাই আমি এখানে বিশেষভাবে উল্লেখ করব,
যে তারা কিন্তু ভালো কন্ডাক্টর, বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তাদের ইলেকট্রিসিটি কন্ডাকশন করার ক্ষমতাটা সব থেকে বেশি। এখন দেখ যে আমরা এই পার্টিকুলার ব্যাপার, যেরকম গোল্ড আছে, যেরকম এটা কি কপার, হ্যাঁ এটা কি যাই হবে, সিলভার টিলভার হবে, বুঝতে পারছি না। গোল্ডটা তো দেখেই বুঝতে পারছি এটা কপার, হয়তো সিলভার কালার সিলভার হতে পারে। তো এগুলোই হচ্ছে সব থেকে ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, এদের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি সব থেকে ভালো যায়। বাকি মোটামুটি মেটালগুলো সবাই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। এখন এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, অন্যরা অনেকেই করে না। তো কে ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, কে ভালো করবে না, এই সমস্ত বিষয়গুলো কিসের উপরে ডিপেন্ড করে? এই সমস্ত ব্যাপারগুলো যার উপর ডিপেন্ড করে কে বলে কি, ভ্যালেন্স ইলেকট্রন। যার উপরে এই বিষয়টা ডিপেন্ড করে সেটাকে বলে ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রনের উপরেই কিন্তু আসলে এই ব্যাপার স্যাপারগুলো কিন্তু ডিপেন্ড করে। কারণ ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বার কত আছে, ভ্যালেন্স ইলেকট্রন, তার উপরেই কিন্তু আমরা এই পার্টিকুলার ব্যাপারটাকে আমরা দেখব। তো আমি এই বিষয়টা নিয়ে ডিটেলে আমি তোকে বলছি যে কিভাবে ইলেকট্রিসিটি কন্ডাকশন করে না করে, সে কথাটা নিয়ে আমি তোকে বলছি ডিটেলে। দেখ, দুটো টার্ম তোকে মনে রাখতে হবে, একটা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড, আর একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড মানে কি না, যেখানে কিনা ইলেকট্রন থাকে, যত মেটাল আছে তাদের যে বাইরের সেলের যে ইলেকট্রন, তারা যখন ইলেকট্রনগুলো বন্ডে পার্টিসিপেট করে, ওই ইলেকট্রনগুলো যে ব্যান্ড তৈরি করে তাকে বলে ভ্যালেন্স ব্যান্ড। কিন্তু ওর গায়ে গায়ে আরো কিছু লেভেল থাকে, এনার্জি লেভেল থাকে, যেখানে ইলেকট্রন থাকে না, তাকে বলে কন্ডাকশন ব্যান্ড। নিচেরটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর উপরেরটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এই হচ্ছে তোর ভ্যালেন্স ব্যান্ড আর এই হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তো ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, তাদের আমাকে সবসময় কি করতে হবে না, কেউ যদি ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে চায় তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে কিন্তু ইলেকট্রনটা মুভ করতে পারবে, সহজে মুভ করবে। দেখ যে এটা যদি এরকম হয় যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড তারা একদম ওভারল্যাপ করে গেছে, নো ফরবিডেন গ্যাপ, এখানে কিন্তু কোনো রকমের কোনো গ্যাপ নেই, ভ্যালেন্স ব্যান্ডের সাথে কন্ডাকশন ব্যান্ড পুরোপুরি ওভারল্যাপ করে গেছে, তাহলে ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রন, সেই ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো করবে এবং ইলেকট্রিসিটি কন্ডাকশনটা সম্ভবপর হবে। আমি তোকে যদি দেখাই তাহলে তুই দেখতে পাবি যে, তুই বুঝতে পারবি যে যারা এই ইলেকট্রিসিটিটা পুরোপুরি ফ্লো করাতে পারে না, মানে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপ রয়েছে, তাদের কিন্তু তাদেরকে ইনসুলেটর বলে। যেমন প্লাস্টিক, রাবার, এই সমস্ত জিনিসপত্রগুলোকে ইনসুলেটর বলে। তো তুই দেখ যে এখানে কিন্তু আমরা কন্ডাক্টরের ক্ষেত্রে দেখেছি যে এই গ্যাপটা কিন্তু নেই, ওভারল্যাপ করে গেছে, কিন্তু এখানে এতটা গ্যাপ রয়েছে, এটাকে বলে ফরবিডেন গ্যাপ। ফরবিডেন গ্যাপ, এই ফরবিডেন গ্যাপ থাকলে কি হয় না, ফরবিডেন গ্যাপ থাকলে এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রনটা যেতে পারে না, নর্মালি যেতে পারে না, তার জন্য অন্য কিছু প্রসিডিওর নিতে হবে। তো নর্মালি এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনটা মুভ করতে পারে না, এখান থেকে ইলেকট্রন যে যাবে জাম্প করে এখান থেকে এখানে যেতে পারে না, এখান থেকে এখানে যেতে পারে না, এটা সম্ভবপর হয় না। যে কারণে প্লাস্টিক, রাবার ফাবার এই সমস্ত এদের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স বন্ডের মধ্যে যথেষ্ট গ্যাপ আছে, এবং ভ্যালেন্স ব্যান্ড ফুল থাকলেও সেখান থেকে কিন্তু এমটি ব্যান্ডে ইলেকট্রন ট্রান্সফার হয় না বলে তারা ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে পারে না। এইখানে ফরবিডেন গ্যাপটা যেটা, সেটা লার্জ থাকে, একটু বেশি গ্যাপ থাকে। তো বেশি গ্যাপ থাকলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু ইলেকট্রনটা যেতে পারে না। কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে গ্যাপ না থাকলে বা খুব অল্প গ্যাপ থাকলে কিন্তু
ইলেকট্রন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু মুভমেন্টের পসিবিলিটি রয়েছে। তাহলে এখানে কিন্তু ইলেকট্রনকে যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে হয়, এখান থেকে যদি তুমি এখানে নিয়ে যাও, তাহলে কি লাগবে না, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিকোয়ার্ড টু এক্সাইট দ্য ইলেকট্রন। এই ইলেকট্রনগুলোকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে গেলে কিন্তু অনেকই বেশি অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে। কারণ বেসিক ব্যাপার যেটা, সেটা হচ্ছে এটাই যে আমাকে কিন্তু ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনটা কন্টিনিউয়াস সাপ্লাই দিতে হবে, তবেই কিনা একটা জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রনটা যাবে। তো যদি ফরবিডেন গ্যাপটা লার্জ হয়, তাহলে সেখানে তো অনেক বেশি এনার্জি লাগবে। যাবে কি করে ইলেকট্রনগুলো? যেতে পারবে না। তো যেতে পারবে না যেহেতু, সেহেতু তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না এবং ইনসুলেটর হয়ে যাবে। ইম্পসিবল টু প্রোভাইড দিস হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি টু এক্সাইট দ্য ইলেকট্রনস অ্যান্ড কন্ডাক্ট ইলেকট্রিসিটি। এত বিশাল অ্যামাউন্ট অফ এনার্জি দেওয়া সম্ভবপর নয়। ওদের স্টেট চেঞ্জ হয়ে যাবে, ওদের স্টেটটাই বদলে যাবে। তো সেই জন্য এত বিশাল অ্যামাউন্ট অফ এনার্জি দেওয়া সম্ভবপর নয়, এবং ওদেরকে কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাকশন করাতে পারবো না। ইনসুলেটর এই কারণেই কিছু সাবস্টেন্সকে বলা হয়, তাদের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স বন্ডের মধ্যে গ্যাপটা অনেক বেশি আছে। মাসই তো পড়ে। হ্যাঁ, তো ইনসুলেটর যেটা, তাদের ক্ষেত্রে কিন্তু এত হাই অ্যামাউন্ট অফ এনার্জি সেটা প্রোভাইড করা সম্ভবপর নয়। অনেক বেশি অ্যামাউন্ট অফ এনার্জি আমরা প্রোভাইড করতে পারছি না। সেই জন্য কোনো মতেই কিন্তু ইনসুলেটরকে কিন্তু আমরা ইলেকট্রিসিটি কন্ডাকশন করাতে বাধ্য হওয়াতে পারি না। বাইরে থেকে এনার্জি দিয়েও কিন্তু করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। তো এখন মেটালের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা কিন্তু সবসময় ওভারল্যাপ করে থাকে বলে মেটালের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আমাদের কোনো সমস্যা কিছু হয় না। মেটালের ক্ষেত্রে তারা ইলেকট্রিসিটি কন্ডাকশন যখন তখন করতে পারে এবং ইলেকট্রিসিটি কন্ডাকশন হয়ও। তো এটা আমি বললাম যে কে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে এবং কে করবে না, তার উপরে বেস করে আমি বললাম। এখন এদের মাঝখানেও কিন্তু একটা ক্যাটেগরি থাকে, যে ক্যাটেগরিটা হচ্ছে কি সেমি কন্ডাক্টর। তো সেটা নিয়ে আমি ডিটেলে আসবো, তার আগে আরো কয়েকটা কথা বলে। সেটা হচ্ছে যে সেমি কন্ডাক্টর মানে এই নয় যে পার্টলি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে এরকম ধরনের কিছু। সেমি কন্ডাক্টর এর অনেক রকম ব্যাপার রয়েছে, সে বিষয়টা আমি তোকে একটু বলছি, একটু ভালো করে মন দিয়ে শোন। সেমি কন্ডাক্টর মানে হচ্ছে এমন ধরনের কোনো মেটেরিয়াল, যে মেটেরিয়ালটা 10⁻⁻6 থেকে 10⁻⁴ ওহম ইনভার্স মিটার ইনভার্স এই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, এতটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। 10⁻⁻6 থেকে 10⁻⁻4, 10⁻⁻6 এর কম হয়ে গেলে সেটা সেমি কন্ডাক্টর হয় না, সেটা ইনসুলেটর হয়ে যায়। এখন বিষয়টা হচ্ছে যে সেমি কন্ডাক্টর কি নিজের থেকে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, নাকি ওখানে কিছু বিশেষ ব্যাপার রয়েছে, সেটার কথা আমি তোকে বলবো। তো প্রথমত একটা বিষয় জানতে হবে তোকে, সেটা হচ্ছে যে কি না, এখানে দুভাবে সেমিকন্ডাক্টর ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে পারে। একটা কি না টেম্পারেচার দিয়ে, আর একটা হচ্ছে কি অ্যাডিশন অফ ইম্পিউরিটি, যেটাকে বলে ডোপিং। তাহলে সেমিকন্ডাক্টর কি নর্মালি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, নিজের অবস্থাতেই করতে পারে? অ্যান্সার হচ্ছে নো। সেমিকন্ডাক্টর নিজের নর্মাল কন্ডিশনে কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। তাকে যদি তুমি হিট দাও তাহলে করতে পারে, অথবা কিছু বিশেষ রকমের ইম্পিউরিটি তুমি যদি ওর মধ্যে ইউজ করো তাহলে হতে পারে। এই দুভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে সেমিকন্ডাক্টর। এখন সেই সেমিকন্ডাক্টর যে দুভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে সে বিষয়টা
কিভাবে সম্ভব প্রথমে আমরা দেখে নেব। সেখানে টেম্পারেচারের বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। তো টেম্পারেচারের ব্যাপারটা কি কারণে গুরুত্বপূর্ণ না, আজকে তুই দেখ যে আমি তোকে কি বলেছি। আমি বলেছি যে যদি যদি কোনো সলিড সেটা যদি কন্ডাক্টর হয়, তার কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, এই দুটো ব্যান্ড তাদের মধ্যে কিন্তু গ্যাপটা থাকেই না, ওভারল্যাপ করে থাকে মেটাল। যখন আমি ইনসুলেটরের কথা বলেছি তখন আমি কি বলেছি না, ইনসুলেটরের কথা যখন বলেছি তখন আমি বলেছি যে সেখানে কিন্তু একটা লার্জ গ্যাপ থাকে, যেটা কিনা এনার্জি দিয়ে কোনোভাবেই কিন্তু সেটাকে ওভারকাম করতে পারবে না। আর 3 নম্বরে এখন আমি বলছি কি না, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে এইখানে যে গ্যাপটা রয়েছে সেটা কি ন্যারো, মানে অল্প পরিমাণে গ্যাপ রয়েছে, ন্যারো, তাদের মধ্যে ফরবিডেন গ্যাপ রয়েছে। তো বেশি গ্যাপ থাকলে হাই এনার্জি দিয়ে ওদেরকে তুলতে হতো, কিন্তু এখন অল্প গ্যাপ রয়েছে। তো এই অল্প গ্যাপ, যেটা অল্প পোর্শনের যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটাকে কিন্তু আমরা কি করতে পারি না, আমরা টেম্পারেচার দিয়ে, এই যে টেম্পারেচার যে দেখতে পাচ্ছিস, যে টেম্পারেচার দিয়ে কিন্তু আমরা এই ইলেকট্রনগুলোকে এইখান থেকে এইখানে আমরা পাঠিয়ে দিতে পারি। কারণ একটাই কথা, যে এখানে গ্যাপটা কম আছে, তাই ইলেকট্রনকে যদি একটু কাইনেটিক এনার্জি দেওয়া যায়, ইনক্রিজ ইন টেম্পারেচার করা যায়, তাহলে সে একটা লেভেল থেকে আর একটা লেভেলে কিন্তু ইলেকট্রনগুলো পৌঁছতে পারবে, ইলেকট্রনগুলো তার কন্ডাকশনে হেল্প করতে পারবে। তো আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চাই যে সেমিকন্ডাক্টর কিভাবে ইলেকট্রিসিটি কন্ডাকশন করে, কত রকম ভাবে করতে পারে, সেটার কথাটা আমরা বলছি। এবার টেম্পারেচার দিয়ে তো করতেই পারি, কিন্তু এখানে আমরা যেটা বলছি যে যদি পিওর ফর্মেই ওই কন্ডাক্টরটা থাকে এবং আমরা শুধু টেম্পারেচার দিয়ে বা কোনো এনার্জি সাপ্লাই করে ওকে যদি ইলেকট্রিসিটি কন্ডাকশনে হেল্প করতে পারি, তখন তাকে বলে কি না ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কাদেরকে বলে না, which can conduct electricity in its purest form। পিওর ফর্মে ইলেকট্রিসিটি কন্ডাকশন করবে। মানে ধর জার্মেনিয়াম যদি একটা সেমিকন্ডাক্টর হয়, তাহলে জার্মেনিয়াম নিয়েই তুমি একটু হিট দিয়ে ওকে ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে পারো। কতটা ভালো হবে কতটা খারাপ হবে সে ব্যাপারে আমি বলতে চাই না, বুঝতেই পারছি সেরকম একটা ভালো কিছু হবে না, কিন্তু ঘটনাটা হচ্ছে হবে হবে। তো কোনো যদি সেমিকন্ডাক্টর পিওর ফর্মে বাইরে থেকে কোনো কিছু না ডোপ না করে, কোনো কিছু অ্যাড না করে যদি করা যায়, তাহলে তাকে বলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। কিন্তু সেটা রুম টেম্পারেচারে ইন্টেনসিভ করতে গেলে কিন্তু হবে না, কোয়াইট লো হবে, মানে প্রায় না হওয়ারই মতো। কারণ আমি তো বললাম যে ওখানে ছোট গ্যাপ রয়েছে, অল্প গ্যাপ রয়েছে। তো আমাকে কি করতে হবে, তাহলে আমাকে টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিতে হবে, টেম্পারেচারটা হাই করতে হবে। টেম্পারেচারটা বাড়িয়ে দিলে ওই ছোট্ট যে গ্যাপটা যেটা একটু আগে দেখাচ্ছিলাম তোকে, সেই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যাবে, গ্যাপটা মেনটেন হয়ে যাবে, ওখান থেকে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। কিন্তু এখন আমরা এর সাথে সাথে আরো একটা কথা বলছি, যে যদি আমরা দেখি যে পিওর ফর্মে না নিয়ে যদি আমরা ডোপিং করি, ডোপিং মানে কি, the process of adding some small amount of impurity to an intrinsic semiconductor is known as doping, and the impurities are called dopant। যে ইম্পিউরিটি গুলো ওখানে ইউজ করছি তাকে বলে ডোপ্যান্ট, এবং এই প্রসেসটাকে বলে কি ডোপিং। ধর জার্মেনিয়াম আছে, তার মধ্যে তুই বাইরে থেকে তার আর্সেনিক ওর মধ্যে তুই ইউজ করে দিবি, তখন তাকে বলে, এই প্রসেসটাকে বলে ডোপিং। এবং যে ইম্পিউরিটি দিয়ে করা হয়
সেই ইম্পিউরিটির নাম হচ্ছে ডোপ্যান্ট। তো আমরা বলছি যে প্রসেস অফ অ্যাডিং সাম ইম্পিউরিটি টু অ্যান ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ইজ নোন অ্যাজ ডোপিং। এখন দেখ যে এই যে ডোপিং তুই করবি তখন তার নাম কি হয়ে যাবে, তাকে তখন আর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলবি না, তখন তাকে কি বলবি না এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলবি। মানে আফটার ডোপিং টু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর ইন্ট্রিনসিক যেটা ছিল সেটা নিয়ে যদি তার মধ্যে ডোপ করো তাহলে সেটা আর ইন্ট্রিনসিক থাকবে না, সেটা এক্সট্রিনসিক হয়ে যাবে। ইন্ট্রিনসিক তখন পর্যন্তই থাকবে যখন পিওরেস্ট ফর্ম তুমি নেবে এবং টেম্পারেচার দিয়ে হিট দিয়ে তার কন্ডাকশনটা বাড়াবার চেষ্টা করবে ইত্যাদি করবে, তো তখনই কেবলমাত্র এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হিসাবে তাকে বলা হবে, এই ইন্ট্রিনসিক বলা হবে। এক্সট্রিনসিক মানে কি, তুমি বাইরে থেকে কিছু ডোপ্যান্ট অ্যাড করবে। ধর আমরা জার্মেনিয়াম রয়েছে, তার মধ্যে আর্সেনিক দিয়ে দিয়েছি, জার্মেনিয়াম আছে পিওর, আর্সেনিক দিয়ে দিয়েছি, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হয়ে গেল। আর্সেনিক ছিল তার মধ্যে এটা দিয়ে দিলে তাহলে এটা কি হয়ে গেল, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর এটা হয়ে গেল। তো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর সেই জন্য বাইরে থেকে কোনো ইম্পিউরিটি ইউজ করার পরেই কিন্তু তবেই যেটা হবে সেটাই হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এখন এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কি ধরনের আমি ইম্পিউরিটি ইউজ করছি তার উপরে বেস করে সেটা দু রকমের হয়। লেট আস স্টাডি হাউ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ক্যান বি ডোপ। কিভাবে আমি ডোপ করব, যা খুশি তাই মেশালে হবে না, সেমিকন্ডাক্টর ক্যান বি ডোপ। কিভাবে কি মেশালে কি সেমিকন্ডাক্টর হবে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো ডোপিং কিন্তু দুরকম ভাবে করা যায়। একটা কি, একটাকে বলে ইলেকট্রন রিচ ইম্পিউরিটি, ওর মধ্যে যা ভ্যালেন্সের ইলেকট্রন আছে তার চাইতে বেশি ইলেকট্রন এরকম ধরনের থাকলে তাকে বলে ইলেকট্রন রিচ ইম্পিউরিটি। আর একটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, সিআইএনটি, ডেফিসিয়েন্ট ইম্পিউরিটি। একটা হচ্ছে ইলেকট্রন রিচ ইম্পিউরিটি। ধর আমি কথার কথা বললাম যে ধর সিলিকন, এর বাইরের সেলে কটা ইলেকট্রন আছে, 4টে ইলেকট্রন আছে, তুই এর সাথে মিশিয়ে দিলি ধর আর্সেনিক, কটা ইলেকট্রন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে এর বাইরের সেলে 5টা ইলেকট্রন আছে, এর বাইরের সেলে 4টে, তার মানে এটাকে বলবো কি ইলেকট্রন রিচ ইম্পিউরিটি। আর ধর বোরন এর মধ্যে দিলে, বোরনের বাইরে সেলে কটা ইলেকট্রন আছে, 1টা 2টো 3টে, তাহলে বোরন এর মধ্যে দিবি, তাহলে এতে তো 3টে ইলেকট্রন আছে, তাহলে এই ইম্পিউরিটিটাকে কি বলবি, ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইম্পিউরিটি। এটাকে তুই বলবি ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইম্পিউরিটি, যেটা কিনা কম আছে ইলেকট্রন তুলনামূলকভাবে, তাকে বলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইম্পিউরিটি। তো ডোপিং তুমি দুভাবে করতে পারো, একটা হচ্ছে ইলেকট্রন বেশি আছে রিচ আছে সেটা দিয়ে করতে পারো, বা ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে কম আছে সেটা দিয়েও তুমি করতে পারো। তো প্রথমে আমরা যেটা বলবো ইলেকট্রন রিচ ইম্পিউরিটি গ্রুপ 14। গ্রুপ 14 এর কোন এলিমেন্ট, ধর সিলিকন আছে, সিলিকন রয়েছে, এবারে তুই সিলিকনের মধ্যে জার্মেনিয়াম, না সিলিকন জার্মেনিয়াম এগুলো সবই হচ্ছে গ্রুপ 14 এর এলিমেন্ট, 4টে ভ্যালেন্স ইলেকট্রন আছে, এরও 4টে ভ্যালেন্স ইলেকট্রন আছে, কিন্তু একে তুই কি করছিস না, একে তুই ডোপ উইথ গ্রুপ 15 এলিমেন্টস, গ্রুপ 15 এলিমেন্টস দিয়ে ডোপ করছিস। গ্রুপ 15 এলিমেন্ট দিয়ে তুই ডোপ করছিস।
ছবিটা পাচ্ছি না কেন? টেকনিক্যাল ব্যাপার। আচ্ছা, এখানে দেখ উপরের যে ছবিটা, ভিডিওটা এটা আসছিল না, এটা আমি ঠিক করলাম, যে তুই যদি দেখিস তাহলে আচ্ছা দেখ, সেটা হচ্ছে যে এটাকে দেখ, আমি একটা জিনিস বলছি, এটা ধর সিলিকন, তার বাইরে সেলে কটা ইলেকট্রন আছে? একটা, দুটো, তিনটে, চারটে ইলেকট্রন আছে। চারটে ইলেকট্রন আছে তো। এবার একে গ্রুপ 15 দিয়ে ডোপ করেছিস, গ্রুপ 15 দিয়ে তুই ডোপ করেছিস, তো গ্রুপ 15-এর কটা ইলেকট্রন আছে? না বাইরের সেলে 5টা ইলেকট্রন আছে। তাহলে যার বাইরের সেলে 4টে ইলেকট্রন আছে, তাকে যদি তুই 5টা ইলেকট্রন দিয়ে ডোপ করিস, তাহলে তাকে বলে এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ। তো এন টাইপ সেমিকন্ডাক্টর, সেটাতে কি হয় না, ইনক্রিজ ইন কন্ডাক্টিভিটি ডিউ টু দ্য নেগেটিভলি চার্জ ইলেকট্রনস। নেগেটিভলি চার্জ ইলেকট্রনের জন্য কিন্তু ওটা কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে যাবে। কিরকম দেখ, উপরের ছবিটা তুই দেখ, যে এখানে কিন্তু সবই তোর কি আছে না, সিলিকন আছে। এবারে যেই তোর একটা একটা আর্সেনিক বা গ্রুপ 15-এর কোনো এলিমেন্ট চলে এলো ওখানে, দেখ এখানটায় তুই দেখ ভালো করে, খেয়াল করে দেখ, আমি পেনটা চেঞ্জ করছি, এখান থেকে বন্ধ করছি। দেখ এখানে এখানে সবটাই কিন্তু 4টে করে ইলেকট্রন আছে, কিন্তু মাঝখানে এইটা একটা চলে এসছে, তার বাইরের সেলে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তো যেই ওই ইম্পিউরিটিটা কোনো একটা জায়গায় এসে ঢুকবে, তখন কি হবে না, এখানে একটা এক্সট্রা ইলেকট্রন থেকে যাবে, একটা এক্সট্রা ইলেকট্রন হয়ে যাবে। এই যে এক্সট্রা ইলেকট্রন হলো, ওই এক্সট্রা ইলেকট্রনের জন্যেই কিন্তু নেগেটিভলি চার্জ ইলেকট্রন বেশি হয়ে গেল। এবারে দেখ যে ওই যে ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনটা, ওটার জন্য কিন্তু ও ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে শুরু করে, ইলেকট্রন রিচ হলো। ইলেকট্রন রিচ মানে ও আরো ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে শুরু করে দেবে। ইলেকট্রন রিচ ইম্পিউরিটি থাকলে এইভাবে ইলেকট্রিসিটি কন্ডাকশনটা হয়। আমি আবারও বলছি যে তোর কাছে ধর কথার কথা যে এখানে বোরন আছে, একটা, দুটো, তিনটে ইলেকট্রন আছে। এবারে তুই বাইরে থেকে আর্সেনিক তুই এখানে নিয়ে এলি, তাহলে বোরনের জায়গা সরে গিয়ে ওর জায়গায় আর্সেনিক চলে এলো। তাহলে 1, 2, 3, 4, 5 এই বেশি বেশি ইলেকট্রন হয়ে গেল দুটো। এই ইলেকট্রনগুলো কি করবে না, ওই ফরবিডেন গ্যাপটাকে ওভারকাম করার চেষ্টা করবে, যে কারণে ইলেকট্রিসিটি কন্ডাকশন একসময় হচ্ছিল না। তো সবসময়তেই যে তোমার কাছে যে সেমিকন্ডাক্টরটা রয়েছে, তার বাইরের সেলে যতগুলো ইলেকট্রন রয়েছে, তার চাইতে যদি বেশি ইলেকট্রন যুক্ত বাইরের সেলে বেশি ইলেকট্রন আছে, এরকম দিয়ে যদি তুমি ওর সাথে মিশিয়ে দাও, তাহলে ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে থাকবে, এবং তাকে বলে এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর তাকে বলে। এবারে উল্টোটাও তুই করতে পারিস, মানে কি, ইলেকট্রন ডেফিসিয়েন্ট দিয়ে করতে পারিস। এ দেখ সিলিকন, জার্মেনিয়াম রয়েছে, এদের বাইরের সেলে কটা ইলেকট্রন আছে? 4টে ইলেকট্রন আছে। এবারে একে তুই কি করবি, বোরন, অ্যালুমিনিয়াম বা গ্যালিয়াম, এদের কতগুলো করে ইলেকট্রন আছে? না 3টে ইলেকট্রন আছে, বাইরের সেলে 3টে করে ইলেকট্রন আছে। তো 3টে করে ইলেকট্রন যদি থাকে, সেটা দিয়ে যদি ডোপ করিস, তুই বলি ইলেকট্রন তো কমে যাচ্ছে, তাহলে ইলেকট্রিসিটি কন্ডাকশন করবে কি করে? না,
এখানে একটা ছবি আছে, ওই ছবিটা পাচ্ছি না, আমি তোকে দেখাচ্ছি। এই যে ছবিটা, ছবিগুলো না এখান থেকে আমি ক্লিক সিকোয়েন্স দিতে হবে, ক্লিক সিকোয়েন্স না দিলে আসবে না। তো এখানে তুই দেখতে পাচ্ছিস যে বোরন বা অ্যালুমিনিয়াম এগুলো যদি সিলিকন বা জার্মেনিয়ামের সাথে যদি তুই মিক্স করে দিস, তাহলে কি হবে না, সেখানে কিন্তু ইলেকট্রনটা কমে গেলেও কিন্তু ওখানে কি হবে না, একটা পজিটিভ হোল তৈরি হবে। ধর এক জায়গায় ইলেকট্রন কম আছে, তো ইলেকট্রন কম আছে মানে এখানটায় ধর এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন কম আছে, পজিটিভ হোল। তো তখন কি হবে না, এই ইলেকট্রনটা এখানে আসার চেষ্টা করবে পজিটিভ হোল বলে, এই জায়গাটা পজিটিভ হোলটা চলে আসবে, আবার পাশে ইলেকট্রনটা চেষ্টা করবে, এই জায়গাটা পজিটিভ হোলটা চলে আসবে, আবার পাশেরটা চেষ্টা করবে পজিটিভ হোলটা চলে। এরকম ভাবে ইলেকট্রন না, ইলেকট্রন কম থাকলেও যদি কোথাও পজিটিভ বা ডেফিসিয়েন্সি থাকে, তাহলেও কিন্তু ইলেকট্রনটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে থাকে। এটাও এক ধরনের সেমিকন্ডাক্টর, এটাকে বলে কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেমিকন্ডাক্টর, এর নাম হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেমিকন্ডাক্টর। এখানে একটা ছবি আমি তোকে দেখাচ্ছি, ইলেকট্রন ডেফিসিয়েন্সি সেমিকন্ডাক্টর, এই ছবিটা আমি তোকে দেখাচ্ছি। এখানে ক্লিক টার্ন হবে না, ক্লিক সিকোয়েন্স হবে, এখানে আমি দেখাচ্ছি তোকে। দেখ, তুই এই ছবিটা দেখলে বুঝতে পারবি যে কিভাবে ইলেকট্রিসিটি কন্ডাকশন হচ্ছে। এইটা দেখ ছবিতে, যে এইটা বোরন দিয়ে দেওয়া হলো, তো বোরন দেওয়া হলো মানে বাইরে এর পজিটিভ চার্জটা এখানে ক্রিয়েটেড হলো, এখানে পজিটিভ ক্রিয়েটেড হলো, এই জায়গাটায় পজিটিভ ক্রিয়েটেড হলো, এই জায়গাটায় ইলেকট্রন কম হয়ে গেল, এরকম জায়গাটা ইলেকট্রন কম হয়ে গেল। ইলেকট্রন যেই জায়গাটা কম হবে, পাশ থেকে ইলেকট্রন এখানে আসার চেষ্টা করবে। দেখ ভালো করে, যে জিনিসটা দেখাচ্ছি আমি তোকে, পাশ থেকে ইলেকট্রন এক জায়গায় যদি পজিটিভ, এই ইলেকট্রন সরে গেল, একটা ইলেকট্রন সরে গেল, ওই গ্যাপটা পূরণ করার জন্য পাশে ইলেকট্রনটা আসবে, এই যে গ্যাপটা হয়েছে, এই ইলেকট্রনটা এখানে আসবে, আবার এখানে গ্যাপ হবে, আবার এই ইলেকট্রনটা এখানে আসবে, এরকম ভাবে ইলেকট্রনগুলো গ্যাপ পূরণ করবে। দেখ তুই আস্তে আস্তে দেখতে থাকবি যে ইলেকট্রনগুলো কিন্তু গ্যাপটা পূরণ করবে, এবং আস্তে আস্তে দেখা যাবে যে একদিক থেকে আরেক দিকে ইলেকট্রন কিন্তু ট্রানজিশন, এই যে একটা ইলেকট্রন সরে এলো, আবার ওখানে গ্যাপ তৈরি হলো, পাশে গ্যাপটা সরে গেল, আবার ইলেকট্রন ওখান থেকে চলে আসবে। এরকম ভাবে আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রনটা ট্রান্সফার হবে। একে বলে পি টাইপ সেমিকন্ডাক্টর, এর নাম হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তো এই দু রকমের সেমিকন্ডাক্টর হয়, এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর। আর নর্মালি এগুলোকে বলে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে এমন ধরনের সেমিকন্ডাক্টর যেটাতে কিনা তোমাকে বাইরে থেকে কিছু অ্যাড করতে হবে না, ওর যা আছে ফরবিডেন গ্যাপ কম আছে বলে ওখানে টেম্পারেচারটা বাড়ালেই হয়ে যাবে। তো এই গেল হচ্ছে আমাদের, যেটা আমি বলছিলাম যে অনেক সময় মেটালের কি হয়, মেটালের কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাকশনটা কমতে থাকে ইনক্রিজিং টেম্পারেচার, কিন্তু সেমিকন্ডাক্টরের ইনক্রিজ করে উইথ দ্য ইনক্রিজিং টেম্পারেচার। এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় পরীক্ষায় থাকে। কেন হয়? অ্যাকচুয়ালি মেটালের যখন টেম্পারেচার বাড়ানো যায়, রেজিস্ট্যান্স বাড়ে। টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের রিলেশনশিপ হচ্ছে টেম্পারেচার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বাড়লে, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, তো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অটোমেটিক্যালি মেটালে কমে যাবে। কিন্তু সেমিকন্ডাক্টরে টেম্পারেচার ইনক্রিজ করলে তার কন্ডাক্টিভিটি বাড়ে, কারণ ফরবিডেন গ্যাপটা কম আছে বলে ওই ফরবিডেন গ্যাপটাকে ওভারকাম করার জন্য ওখানে কিন্তু টেম্পারেচার দিলে খুবই ভালো হবে, এবং টেম্পারেচার দিলে ইলেকট্রিসিটি কন্ডাকশনটা বেটার হবে। সেই জন্যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একরকম হয়, আবার কন্ডাক্টরের ক্ষেত্রে আরেক রকমের হয়। এটা খেয়াল রাখবি, এটা মনে রাখবি, কারণ এটার উপরে পরীক্ষায় কোশ্চেন অনেকবার দিয়েছে যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি টেম্পারেচারের উপরে এফেক্টটা যেটা। এরপর যেটা রয়েছে আর একটা বড় সড়ো জিনিস রয়েছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি অফ দ্য সলিড, সলিডের ম্যাগনেটিক প্রপার্টি। কিন্তু এই জিনিসটা নিয়ে আমি পরের দিনকার বলবো, কারণ এটাতে বেশ কিছু জিনিস বোঝার আছে। তো আমরা আজকে সলিড স্টেট কেমিস্ট্রি ডিফেক্টের কথা বললাম, এবং কন্ডাক্টর, নন কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর টাইপ, কীভাবে ইলেকট্রিসিটি কন্ডাকশন হয় সেসব নিয়ে ডিটেলে বলেছি। আর শুধু এই ম্যাগনেটিক প্রপার্টিটাই বাকি রয়েছে। আমরা পরের দিনকার ম্যাগনেটিক প্রপার্টি স্টাডি করব, এবং তারপরে নিউমেরিক্যাল প্রবলেমস, এর থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসে পরীক্ষায়, এবং অঙ্কগুলো করার চেষ্টা করব। তো এখন অ্যাজ সাচ যত
করোনা অনেক তো ছড়িয়ে যাচ্ছে আর কি, মানে এখন তো খুবই অবস্থা খারাপ। তো সবাই বাড়িতে থাক আর কি, একটু সেফটি মেজার করে থাক। আমরা তো ক্লাস তো অনলাইনে নিয়েই যাব, তো না আসাই ভালো। পাবলিক ট্রান্সপোর্টে এলে তো মেনটেন করা যায় না। আর আমি তো আমার বাড়ির মানে আমার ফ্ল্যাটের আশেপাশে, মানে আমি তো বাড়ি থেকে বেরোচ্ছি না, আমার ফ্ল্যাটের মধ্যেই হয়েছে, উল্টো দিকের ফ্ল্যাটে হয়েছে, আমি 3 তলায় থাকি, 1 তলায় হয়েছে। তো আমরা লিফট দিয়ে উঠতে পারছি না, মানে আমাদের বিল্ডিংটাতেই হয়েছে। তো না আসাই বেটার, মানে যদি একান্তই খুব একটা দরকার না থাকে তাহলে আমার বাড়িতে আসার দরকার নেই, মানে এমনিতেই আমরাই খুব ভয়ে ভয়ে রয়েছি। আর এখানে 2 জন মারাও গেছে আর কি, মানে আমাদের এই 5 মাথার রাস্তার মোড়টাতে উল্টো দিকে, বাজারের উল্টো দিকে 2 জন মারা গেছে কালকে, এই করোনাতেই মারা গেছে আর কি 2 জন। একজন ভদ্রমহিলা, একজন ভদ্রলোক মারা গেছে। তো ন্যাচারালি মানে আমি যেখানে আছি একদম পুরো করোনার খনি বলতে পারিস, তো এরকম জায়গাতে আমি বিলং করছি। তো সেই জন্য আমি বলবো যে একটু পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপরে না হয় সবাই আসবি। এখন আসার মনে হয় না দরকার রয়েছে, কারণ খুবই টেনশনের ব্যাপার। কারণ একবার যদি কিছু একটা হয়ে যায় তাহলে তোকে 15 দিন এখন ঘরে বসে থাকতে হবে। আর কিছু হবে না, তোরা বাচ্চা, তোদের কিছু হবে না, হয়তো আমি হয়তো মরে গেলাম, কিন্তু এমনিতে সেরকম একটা কিছু হওয়ার ব্যাপার নেই। কিন্তু তবু একটু কষ্ট হয়। আমার অনেক বন্ধু বান্ধবেরই হয়েছে, তারা সব বাড়ির মধ্যে বসে রয়েছে, ফোনে কথা হয় তাদের সাথে। কিন্তু আমার স্কুলের অনেক বন্ধু বান্ধব, আমি যে স্কুলের টিচার, সেই স্কুলের অন্তত 5 থেকে 6 জনের মধ্যে কিন্তু তারা হয়েছে। তো আমি তো এইভাবেই আছি বাড়িতে, এরকম পরিস্থিতি চলছে। তো আশা করছি তোরা ভালোভাবে থাকবি, একটু সচেতনভাবে থাকবি, এমন আসতে হবে না। আমরা যেরকম পড়াশোনা করছি যেভাবে হচ্ছে সেরকমভাবে হোক। পরে কিছু জিনিস না বুঝতে পারলে যখন আসবি তখন আমার সাথে জিজ্ঞাসা করে নিবি, আমি ডেফিনেটলি আবার বলে দেবো। আর সবই তো ভিডিওগুলো তো আমি পাঠিয়ে দেবো, এরকম কিছু অসুবিধা হবে না, পাঠিয়ে দেবো। প্রয়োজন হলে আরেকবার দেখে নিবি, এরকম কিছু প্রবলেম হবে না। তো আমরা এই পর্যন্ত করলাম আজকে। পরমা এখন দেখতে পাচ্ছি, পরমা আগে এসেছিল, আচ্ছা ঠিক আছে। তো এই পর্যন্ত থাকলো, পরের দিনকার আবার দেখছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।